নিহিতা ওই বৃদ্ধা দম্পতিকে সালাম করলো, তারপর আলতো করে জড়িয়ে ধরল দুজনকে। বলে উঠল, আমায় চিনতে পারছেন তো নানু? বৃদ্ধ লোকটি বলে উঠল, তুমি তুমি তো নিহিতা নিহিতা আফরোজ, সেই তোয়ালে দিয়ে মোড়ানো ছোট্ট বাচ্চা যাকে আপনারা নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছিলেন 27 বছর আগে, বলল নিহিতা। তুই সেই পুতুলটা, আমাদের ছোট্ট পুতুল? কথাটা বলে ডুকরে কেঁদে উঠলেন বৃদ্ধা মহিলাটি। নিহিতা 2 হাত দিয়ে তাদের দুজনকে জড়িয়ে ধরল। তার মুখে মিষ্টি হাসি। নিহিতার দেশে আসার অনেকগুলো কারণের মধ্যে এই আকবর লতা দম্পতি অন্যতম। ওর খুবই ইচ্ছে ছিল এই দম্পতিকে দেখার, আলতো করে জড়িয়ে ধরার, একটু অনুভব করার। নানু, আপনারা নাকি সন্ধ্যা তারা যাবেন না? কারণ সন্ধ্যা নামক মানুষটা নেই। আমাকে দেখে বলুন তো কী মনে হয়? সেই সন্ধ্যা ফিরে এসেছে। জানোস, আমি কখনই কল্পনাও করি নাই তুই আবি এখানে আমগরে দেখতে। তুই তো দেহাতে একেবারে আমগো সন্ধ্যা মায়ের মতো, বললেন আকবর মিয়া। কে কইছে আমরা সন্ধ্যা তারা যাবো না? আমরা তো যাবো, বললেন লতা বেগম। নিহিতা মুচকি হেসে রিহানের দিকে তাকালো। ততক্ষণে রিজাও এসে দাঁড়িয়েছে সেখানে। রিয়ান আর রিজা এই বৃদ্ধ দম্পতিকে নিয়ে চলে গেল সন্ধ্যা তারার উদ্দেশ্যে। নিহিতা পেছন ফিরে তাকালো সবার দিকে। হালকা হাসল সে। সেই হাসিতে কিছু একটা তো ছিল। নিহান সাহেবের উদ্দেশ্যে বলল, আব্বু তাড়াতাড়ি চলে এসো, আমরা যাচ্ছি। তারপর চলে গেল সে। চৌধুরী নিবাসে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। নিহান সাহেবের দিকে এগিয়ে এলেন আরাফ চৌধুরী। তাকে কিছু বলতে না দিয়ে নিহান সাহেব বলে উঠলেন, নিহিতা সব জানে, নিজের 12তম জন্মদিনে সব জানতে পেরেছে সে। কথাগুলো বলে নিহান সাহেব চৌধুরী নিবাস থেকে বেরিয়ে গেলেন। পেছনে রেখে গেলেন অনুতাপের জর্জরিত কিছু মানুষকে। অতঃপর সবাই ধীরে ধীরে ড্রয়িং রুম ত্যাগ করল। শুধু রয়ে গেল হৃদিতা, রাইমা, নিদ্রা, নিশান আর নিবিড়। হৃদিতার, রাইমা, নিদ্রা তিনজনই নিশানের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিশান দুহাত তুলে জানালো সে কিছুই জানে না। তখন তারা নিবিড়ের দিকে এগিয়ে গেল। নিবিড় সকলের এমন চাহনি দেখে বলল, ওকে ওকে বলছি আমি। তারপর নিবিড় বলা শুরু করলো, সন্ধ্যা ফুপি আর নিহান আঙ্কেল কলেজ লাইফ থেকে দুজন দুজনকে পছন্দ করতেন। রেখা ফুপির বিয়ের পর এই বিষয়টা জানাজানি হয়। নিহান আঙ্কেলের বাবা জাহিদ আফরোজ আর আমাদের দাদাজান বন্ধু ছিলেন। সন্ধ্যা ফুপি সকলের খুবই প্রিয় ছিলেন। যেহেতু আফরোজ ভিলা আমাদের পাশেই, ফুপিকে বিয়ে করে দূরে কোথাও যেতে হবে না, তাই সকলেই তাদের বিয়েটা মেনে নেন। তাদের বিয়ের পরপরই সাফওয়ান আঙ্কেল অস্ট্রেলিয়া শিফট হয়ে গেলে আফরোজ ভিলা নিহান আঙ্কেলের হয়ে যায়। এর কয়েক মাস পর জাহিদ দাদু মারা যান। তখনই নিহিতার আসার সুসংবাদ পাওয়া যায়। সকলে অনেক হ্যাপি ছিলেন। হই হুল্লোড়, আনন্দ, উল্লাস সবই জন্য নিহিতার আগমনের খবর পেয়ে দ্বিগুণ হয়ে গেল। ফুপির প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশনও ছিল না, কিন্তু নিহিতার জন্ম দিতে গিয়ে ফুপি মারা গেলেন। ওই দিনগুলো অসহনীয় যন্ত্রণাময় ছিল। সকলেই ফুপিকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়ে। নিহান আঙ্কেল তো তখন বেহুশের মতো পড়ে থাকতেন, পাগলের মতো আচরণ করতেন। নিহিতার কথা যেন ভুলেই গিয়েছিলেন তিনি। তিনি হয়তো ভেবেছিলেন বাকিরা সবাই নিহিতার খেয়াল রাখবে। কেউ খেয়াল রাখেনি। নিহিপুর, জিজ্ঞেস করল রাইমা। রাইমার প্রশ্ন শুনে ফ্লোরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল নিবিড়। বলে উঠল, আর খেয়াল? কেউই অ্যাকসেপ্ট করেনি নিহিতাকে। ওকে তো সহ্যই করতে পারত না কেউ। দাদাজান, আব্বু, চাচু, তারা কেউ তো নিহিতার মুখটাও পর্যন্ত দেখতে চাননি। আম্মু আর চাচিরও নিহিতার আশেপাশে যাওয়া মানা ছিল। অবহেলা অযত্নে চৌধুরী বাড়িতে পড়ে রইল নিহিতা। বাড়ির অন্য এক মেড নিহিতার হালকা পাতলা খেয়াল রাখতেন। তখন এই অবস্থা দেখে আকবর আর লতা দাদু নিহিতাকে নিজেদের কাছে নিয়ে নিলেন। কেয়ারটেকার ছিলেন আকবর দাদু। বাইরের আউট হাউজে থাকতেন। নিহিতাকে তারা তাদের কাছে নিয়ে গেলেন। নিহিতার সব খেয়াল তারাই রাখতেন, কোনো স্বার্থ ছাড়াই। নিশান তখন 3 বছরের, নিদ্রা 1 বছরের ছিল। আমি তখন 5 বছরের ছিলাম। সবার বিহেভিয়ার দেখে আমারও মনে হতো নিহিতার জন্যই আমি আমার প্রিয় ফুপ্পিকে হারিয়ে ফেলেছি। যার আগমনে খুশির অন্ত ছিল না, তাকেই সহ্য হতো না। তারপর একদিন যখন লতা দাদুর রুমে ছিলেন না, আমি নিহিতাকে কোলে নিয়ে রাস্তার পাশে ফেলে দিতে চাইলাম। ভাগ্যক্রমে সেখানে নিহান আঙ্কেল ছিলেন। তাকে দেখে নিহিতাকে ওখানে ফেলেই চলে এলাম আমি। আঙ্কেল নিহিতাকে কোলে নিয়ে চৌধুরী নিবাসে এলেন। আমার বিহেভিয়ারের কারণ জানতে চাইলে দাদাজান বললেন, এ বাচ্চাটা খুনি, এর জন্য আমাদের সন্ধ্যা মারা গেছে, এর চৌধুরী বাড়িতে কোনো জায়গা নেই। তখনই লতা দাদু কান্না করতে করতে এলেন। আঙ্কেল বুঝতে পারলেন তারা নিহিতার খেয়াল রাখছিল। আরও জানতে পারলেন ওই দুধের বাচ্চা চৌধুরী নিবাসে পুরো একদিন উপোস ছিল। লতা দাদুর একজোড়া কানের রিং ছিল স্বর্ণের, ওটা বিক্রি করেই তিনি নিহিতার দুধের ব্যবস্থা করছিলেন। সেই দিন নিহান আঙ্কেল নিহিতার ছোট্ট শরীরটা বুকের সাথে মিশিয়ে অনেকক্ষণ কান্না করলেন।
সেই দিনই তিনি চৌধুরী নিবাসের সাথে সম্পর্ক ছিন্ন করেন। চৌধুরী নিবাস ত্যাগ করার আগে বলে গিয়েছিলেন তিনি অনেক বিশ্বাস আর ভরসা করে নিহিতাকে এখানে রেখেছিলেন। তিনি ভেবেছিলেন ফুপ্পির শেষ অংশবিশেষ এই বাড়ির মানুষগুলো নিহিতাকে আগলে রাখবে, কিন্তু না, তারা তো ছোট্ট বাচ্চাটাকে খুনি মনে করে মৃত্যুর দিকে ঠেলে দিল। নিবিড়ের কথা শুনেন নিদ্রা, রিহিতা, রাইমা সকলেই কান্না করে দিল। নিশানের চোখের কোণেও পানি দেখা গেল। কাঁপা কাঁপা কণ্ঠে নিশান জিজ্ঞেস করলো, তারপর কি হলো ভাইয়া? ওই দিনের পর থেকে নিহান আঙ্কেল চৌধুরী নিবাসের কারো ছায়াও সহ্য করতে পারতেন না। সারাদিন নিহিতাকে নিয়েই পড়ে থাকতেন। আরও কয়েক মাস দেশে থাকার পর নিহিতাকে নিয়ে নিহান আঙ্কেলও অস্ট্রেলিয়া শিফট হয়ে যান। যাওয়ার আগে শুধু আকবর আর লতা দাদুর সাথে দেখা করে গিয়েছিলেন। তাদেরকে টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু তারা সেটা নিতে অস্বীকৃতি জানান। তারা এই বাড়িতে ফুপির ছোটবেলা থেকেই ছিলেন। তারা বললেন নিহিতার মধ্যেই নাকি সন্ধ্যা ফুপিকে দেখতে পান তারা, অথচ এই পরিবারের মানুষগুলো তার মুখদর্শনও করেনি। আঙ্কেল নিহিতাকে নিয়ে যাওয়ার পর সবাই নিজেদের ভুল বুঝতে পারলেন, কিন্তু তখন যে খুব বেশি দেরি হয়ে গিয়েছে। গত 27 বছরে কোনো খোঁজ খবরই পাননি কেউ তাদের। আজও সবাই অনুতাপে জর্জরিত। কিন্তু বিশ্বাস কর, বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম কত বড় ভুল করেছি আমি, কত বড় অন্যায় করেছি। সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমর থেকে জেনে নিলাম আমি। আজও কষ্ট হয় আমার। নিহিতার থেকে মাপ চেয়ে নেব আমি, কিন্তু আদৌ কি মাপ করবে সে? নিবিড়ের কথা শুনে নিদ্রা কেঁদে কেঁদে বলে উঠল, এত বড় অন্যায় কিভাবে করলো সবাই? নিহিতা যে আজ আমাদের বাড়িতে এসেছে এটাই তো অনেক। আমাদের সাথে কথা বলা তো বিলাসিতা। এই জন্যই বুঝি মেয়েটা আমাদের এইভাবে ইগনোর করেছিল। এটাই তো স্বাভাবিক। আমরা তো মেয়েটার ঘৃণা পাওয়ার যোগ্যতাটুকুও রাখি না। এক তিক্ত অনুভূতি নিয়ে যার যার রুমের দিকে চলে গেল সবাই। নিশান বিড়বিড় করে বলে উঠল, ছোটবেলায় ফুপির সাথে সাথে তোর কথাও শুনেছিলাম, কিন্তু এসব জানতাম না। এই গম্ভীর ব্যক্তিত্বের আড়ালে যে এত কষ্ট লুকিয়ে আছে সেটা আজ অনুভব করলাম। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার ভেতর থেকে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। সেই দিনের পর নিহিতা, আকবর, লতা দম্পতিকে সন্ধ্যা তারে রেখে দিয়েছে। 2 দিন পর তারা গ্রামে চলে যেতে চাইলেও নিহিতা তাদের যেতে দেয়নি। নেহান আফরোজ হালকা অসুস্থ, ব্লাড প্রেশার বেড়ে গেছে তার। ডাক্তার জ্যাক ট্রিটমেন্ট করছেন তার। সাথে টিমে আরও 2 জন মেম্বার রয়েছে, হ্যারি আর জ্যাসলিন। নিহিতা অস্ট্রেলিয়া থেকে আসার সময় ডাক্তার জ্যাক আর তার টিমের 2 সদস্যকে সাথে নিয়ে এসেছে। ডাক্তার জ্যাক তাদের ফ্যামিলি ডাক্তার। আজ রিহান অস্ট্রেলিয়া ব্যাক করবে, তার ভার্সিটির ছুটি শেষ। তাছাড়া সোহা কল করেছিল, সে খুব শীঘ্রই জাপান থেকে অস্ট্রেলিয়া ব্যাক করছে। নিজের প্রিয়দর্শিনী দেখার জন্য উদগ্রীব হয়ে আছে সে। আজ সন্ধ্যায় তার ফ্লাইট, ব্যাগপত্র সব গোছানো শেষ। বিকেলের দিকে বেরিয়ে পড়বে সে। নিহিতা শক্ত করে জড়িয়ে ধরল রেহানকে, বলে উঠল, আমি তোমাকে অনেক মিস করব ব্রো। আমিও তোকে খুব মিস করব, বাট আমাকে তো যেতেই হবে। বাট আমার ফার্স্ট প্রায়োরিটি তুই। তুই চাইলে কিন্তু ফ্লাইট ক্যান্সেল করে দিতে পারি, বলল রেহান। বাহ বাহ, এই ছিল তোর মনে রেহান? আজ কারো ফার্স্ট প্রায়োরিটি না বলে কেউ একটু ইমোশনাল হয়ে জড়িয়েও ধরে না। এই দুনিয়া বড়ই নিষ্ঠুর, নাক টেনে বলল রিজা। এই, কে রে তুই? তুই কোথাকার ডাইনি বুড়ি বলতো? যা সর, বলল রেহান। রেহানের বাচ্চা, ভালো মানুষ হয়ে যা, না হলে অস্ট্রেলিয়া যাওয়ার আগেই তোকে আমি টাক্কু টাক্কু বানিয়ে নিব, বলল রিজা। দুজনের ঝগড়া দেখে নিহিতা হাসতে হাসতে বলল, এইবার তো থামো তোমরা 2 জন। কি এসব? আমার এত বড় হয়েও তোমরা শোধরালে না। তারপর রেহানের দিকে তাকিয়ে বলল, ব্রো, তুমি তো বলছো যে আমি চাইলে থেমে যাবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কেউ একজন সোহাপুর বিরহে দিন দিন দেবদাস হয়ে যাচ্ছে, তাই না সিস? হ্যাঁ তাই তো। কেউ একজন কাল ফোনে কথা বলছিল, সুইট হার্ট, তোমাকে ছাড়া আমার আর চলছে না। আর কী যেন রোমান্টিক কথা বলছিল, বলল রিজা। তোর কমন সেন্স নেই? জানিস না মানুষের পার্সোনাল কথা শুনতে নেই, বলল রেহান। আসছে, আমার নাকি কমন সেন্স নেই। নিজে একটা সেন্সলেসের দোকান, আর আসছে আমাকে বলতে। আর পার্সোনাল কথা মানুষ পার্সোনাল স্পেসে বলে, তুই পাবলিক প্লেসে গলা ফাটিয়ে কথা বলিস, বলল রিজা। উফ, থামবে তোমরা? ব্রো, তুমিও প্লিজ এবার থামো, তোমার গাড়ি দাঁড়িয়ে আছে, বলল নিহিতা। আমাকে কেন বলছিস ওকে বল। কিভাবে যে আয়ন ভাই সহ্য করে এই ডাইনিকে, বলল রেহান। আর একবার আমাকে ডাইনি বললে তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো উজবুক, বলল রিজা। এমন সময় রিজাকে নিহান সাহেব ডাকলে সে চলে গেল। এদিকে নিহিতা হাসতে হাসতে শেষ। হঠাৎই রিহান নিজের মুখটাকে সিরিয়াস করে নিল। নিহিতাকে কাছে ডাকলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, নিহিতা, আমি জানি চৌধুরী পরিবারের পাস্ট হিস্ট্রির জন্য আমরা সবাই ওই পরিবারকে সহ্য করতে পারছি না, কিন্তু নিহিতা এখন কয়েক মাস তোকে এখানেই থাকতে হবে, তাই নিজের ফিলিংসগুলোকে কন্ট্রোল করতে শিখো। নিহিতা উত্তরে কিছু বলল না। নিহিতার নীরবতা দেখে রিহান আবার বলে উঠল, তাছাড়া বাড়ির ছোটদের সাথে তুই অনেক রুড বিহেভ করেছিস ওই দিন।
সব কিছুই আমি নোটিশ করেছি, কিন্তু কিছু বলিনি। এটা ঠিক না নিহিতা। বড়দের কথা বাদ, হয়তো তাদের ক্ষমা করতে বা তাদের সাথে মিশতে তো সময় লাগবে, কিন্তু বাড়ির ইয়াংস্টারদের তো কোনো দোষ নেই। আমি দেখেছি তারা কতটা আনন্দ নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে তোর সাথে কথা বলতে এগিয়ে এসেছিল। বাট ব্রো, দিন শেষে ওরা সবাই ওই পরিবারের সদস্য, যারা আমাকে বলল নিহিতা। তুই হয়তো ভুলে যাচ্ছিস, চাচিমণি চৌধুরী পরিবারেরই সদস্য। তাছাড়া সবাই কিন্তু এক নয়। আমি জানি আমার বোন অনেক ব্রেভ। আশা করছি তুই বিষয়টা একবার ভেবে দেখবি। কথাগুলো বলে রিহান উপরের দিকে চলে গেল নিহান সাহেবের থেকে বিদায় নিতে। নিহিতা চুপটি করে দাঁড়িয়ে রইল। মিনিট 5 পর রিহান বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাত 2টা। ল্যাবরুমে কাজ করছে নিহিতা। এই ল্যাবরুমের সিক্রেট দরজাটা নিহিতার বেডরুমের সাথে সংযুক্ত। খুবই মনোযোগের সাথে কাজ করছে সে। পুরো রুমটাই নিস্তব্ধ। কিছু গিনিপিকের কিচকিচ শব্দ আর কয়েকটা তরলের বুদবুদ শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। নিজের কাজের মধ্যে ডুবে আছে নিহিতা। দেয়ালে টাঙানো ঘড়ি দিকে একবার তাকিয়ে নিজের কাজে আবার মনোযোগ নিহিতা। কাজটা শেষ করতে করতে তার প্রায় 3টা বেজে গেল। চোখটি একটু বন্ধ করে নিল নিহিতা। তার চোখের সামনে ভেসে উঠল প্রফেসর লরেন্সের রক্তাক্ত চেহারা, যিনি গত কয়েক মাস ধরে কোমায় আছেন। সাথে সাথে হাত মুষ্টিবদ্ধ করে নিল সে। মনে পড়ে গেল তাদের 5 স্টার গ্রুপের কথা। কিন্তু কী থেকে কি হয়ে গেল? আসল বেমানটাকে শুধুই কি সে ছিল, নাকি তার সাথে আরও কেউ জড়িয়ে আছে মুখোশের আড়ালে? পরদিন সকালবেলা। আজ শুক্রবার হয়, সবাই নিজেদের কাজে ব্যস্ত। চৌধুরী বাড়ির ইয়াংস্টাররা বাগানে বসে আড্ডা দিচ্ছে। নিশান বারবার সন্ধ্যা তারা ছাদের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ আগে সেখানে নিহিতা ছিল। খোলা চুলে এলোকেশি নিহিতাকে দেখে সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। কিন্তু সে এলোকেশির তো সেই দিকে খেয়াল নেই। সে হয়তো নিজেই জানে না গত কয়েকদিনে কেউ একজন তাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। রাতে চোখের ঘুম হারাম হয়ে গেছে কারো। এই 1 সপ্তাহ পর তাকে দেখতে পেয়ে যে কেউ একজনের চোখ শীতল হয়ে গেছে, সেটা কি কেউ জানে? নিশানের ভাবনার মাঝে নিদ্রা বলে উঠল। সেই দিনের পর থেকে নিহিতাকে তো আর দেখলাম না। কাল দেখলাম তাদের বাড়ি থেকে একটা গাড়ি বেরিয়ে গেল। আচ্ছা, নিহিপুর কি আমাদের জন্য মায়া হয় না? আমাদের মতো কিউট টুইট বাচ্চাদের সাথে কথা না বলে কি থাকা যায়? বলল রাইমা। নিহিপু তো সেই দিনের পর থেকে বাড়ি থেকেই বের হয়নি। তাছাড়া সেদিন গেটের দরজা খোলা দেখে হালকা উকি দিয়েছিলাম। সাথে সাথে এই রাক্ষস মুখে এক গার্ড এসে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। তারপর আমার মুখের উপর গেটের দরজা বন্ধ করে দিল, বলল রিদিতা। আরে, এ তো গজব বেজিত হয়ে গেল রে, বলল রাইমা। তাই না বল? আমার ইজ্জতের ফালুদা বানিয়ে দিল। শুধু নিহিপুকে একটু পটিয়ে নিই, আমিও দেখাবো মজা বেটাকে, বলল রিদিতা। ওদের কথা শুনে মুচকি হাসল নিশান। তারপর উঠে বাড়ির ভিতরে চলে গেল। জুমার সময় হয়ে যাচ্ছে, নিদ্রাও চলে গেল। ওরা দুজন চলে যেতেই রাইমা চারদিকে ভালো করে তাকালো। তারপর রিদিতার কানে কানে কিছু একটা বললে রিদিতার মুখে হাসি ফুটে উঠল। দুজনের মুখে হাসি। এবার তারা নিজেদের প্ল্যান মতো কাজ করবে। যেভাবেই হোক তারা তাদের নিহিপুকে পটাবেই। সকাল থেকে নিহিতা মুখ ফুলিয়ে বসে আছে। রিজা নিজের ব্যাগ গুছাচ্ছে আর নিহিতা রিজার খাটে বসে আছে। রিজা নিহিতার মুখ ফুলানো দেখছে আর নিজের ব্যাগ গোছাচ্ছে। ব্যাগ গোছানো শেষ হতেই রিজা এসে নিহিতার পাশে বসলো। তারপর বলে উঠল, এমন মুখ ফুলে আছিস কেন? বললাম তো খুব শীঘ্রই ফিরে আসবো। হ্যাঁ, জানা আছে আমার। তুমি কত শীঘ্রই ফিরে আসবে, বলল নিহিতা। তুই যখনই আমায় মিস করবি আয়ানদের ফ্ল্যাটে চলে আসবি। তাছাড়া আমিও তো প্রতি শুক্রবার আসবো এখানে। তোরা যতদিন বিড়িতে আছিস আমিও থাকবো এখানে, বলল রিজা। নিহিতা ছোট্ট করে উত্তর দিল, হুম। রিজা মুচকি হেসে আবার নিজের কাজে মন দিল। আজ বিকেলে রিজা আয়ানদের ফ্ল্যাটে চলে যাবে। বিয়ের পর সে মাত্র একবার বিটিতে এসেছে। আয়ানের প্যারেন্টস ইউএস থাকেন, কিন্তু হুট করে বছর খানেক হবে আয়ান দেশে ফিরেছে। রিজা 8 মাস আগে একবার এসে 15 দিন থেকেছিল আয়ানের সাথে। আজ জুম্মার পর আয়ান এসে রিজাকে নিয়ে যাবে। বিয়ের পর রিজা ইউএস শিফট হয়ে গিয়েছিল, কিন্তু 1 বছর আগে আয়ান বিডিতে ব্যাক করলে সে কয়েকদিন বিডিতে থাকলো, আবার অস্ট্রেলিয়া চলে যায়। অবশ্য আয়ান খুবই লাভিং অ্যান্ড কেয়ারিং একজন মানুষ। নিজের প্রফেশনাল কাজের জন্যই সে নিজের প্রিয়তমার থেকে দূরে। সন্ধ্যা 7টা। নিহান সাহেব আর নিহিতা ড্রয়িং রুমে একসাথে কফি খাচ্ছে। তখনই সেখানে ডক্টর জেমস এলেন। নিহিতা শেফকে ডেকে আরেক কাপ কফির কথা বলে দিল, সাথে রাতের ডিনার আইটেমগুলোর নাম বলে দিল। তারপর ডক্টর জেমসের দিকে তাকিয়ে বলে উঠল, হ্যালো ডক্টর জেমস, বাংলাদেশে কেমন কাটছে আপনার? নিউ ওয়েদারে মানিয়ে নিতে পারছেন তো? ডাক্তার জেমস উত্তর দিল, আমার কোনো প্রবলেম হচ্ছে না। কাল মিস্টার নিহানের সাপ্তাহিক চেক আপ করতে হবে। ওকে, আর কিছু বলার আছে আপনার? না। কফি কাপটা রেখে উঠে দাঁড়ালো নিহিতা। তারপর নিহানের সাহেবের দিকে তাকিয়ে বলল, আব্বু, তুমি ডাক্তার জেমসের সাথে কফি এনজয় করো, আমি উপরে যাচ্ছি।
নিহিতা যেতেই ডাক্তার জেমসের সাথে নিহান সাহেব খোশ গল্পে মেতে উঠলেন। ডাক্তার জেমস গত 7 বছর ধরে নিহিতাদের ফ্যামিলি ডাক্তার। চুপি চুপি ছাদে দাঁড়িয়ে আছে রিদিতা আর রাইমা। দুজনে ফিস করে কথা বলে যাচ্ছে। রাইমা বলে উঠল, তুই শিওর যে এখান থেকে লাফ দিলে নিহিপুদের ছাদে চলে যাব? নিচে পড়ে টরে যাব না তো? আমার জীবনে এখনও অনেক ইচ্ছে অপূর্ণ রয়ে গেছে। রিদিতার দাঁত কিরমির করে উত্তর দিল, ভিতর ডিম কোথাকার, তুই লাফ দিলে দে, না হয় আমি দিচ্ছি। আর এমন ষাঁড়ের মতো চেঁচিয়ে কথা বলছিস কেন? ধীরে কথা বলতে পারিস না? ধীরেই তো বলতেছি। আর এত তাড়াহুড়ো করছিস কেন? লাফ দিচ্ছি তো। রাইমা কথা শেষ করতে না করতে রিদিতা লাফ দিয়ে নিহিতাদের ছাদে চলে গেল। তারপর আবার রাইমার দিকে তাকিয়ে বলল, তুই কি আসবি নাকি আমি চলে যাব? তুই কি ওই রাক্ষসের মতো গার্ডগুলোকে নিমন্ত্রণ দিয়ে তারপর লাফ দিতে চাচ্ছিস নাকি? আরে লাফ দিচ্ছি তো, এখন কিন্তু তুই জোরে কথা বলতেছিস। রিদিতা চোখ পাকিয়ে তাকাতেই রাইমা চুপ হয়ে গেল। মনে সাহস জুগিয়ে লাফ দিল নিহিতাদের ছাদে। তবে নিহিতাদের ছাদে পড়ে গিয়ে হালকা হাঁটুতে ছিলে গেল তার। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো। তারা খুশিতে চিৎকার করতে গিয়েও মুখটা বন্ধ করে নিল। সকাল থেকেই তারা প্ল্যানিং করছিল আজ যেভাবেই হোক নিহিতার সাথে দেখা করবেই তারা। চৌধুরী নিবাসের ছাদ আর সন্ধ্যাতারার ছাদের মাঝখানের দূরত্ব প্রায় 2 হাতের মতো। তাই খুব সহজেই তারা নিজেদের প্ল্যান সাকসেস করতে পেরেছে। কিন্তু এখন কথা হচ্ছে তাদের প্ল্যানিংটা কি সম্পূর্ণরূপে সাকসেসফুল হবে, নাকি এতদূর এসেও অসম্পূর্ণ থেকে যাবে? দুজনে পা টিপে টিপে ছাদের দরজার দিকে এগিয়ে গেল। ছাদের দরজা খোলা দেখে দুজনে আবার খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজন সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলো। 5-6টা সিঁড়ি পার করার পর সামনে তাকিয়ে হঠাৎই থেমে গেল রিদিতা। রিদিতার থেমে যাওয়া দেখে রাইমা বলে উঠল, এখন থেমে পড়ছি কেন গাধা? তাড়াতাড়ি নিচে নাম। রাক্ষসের হাতে পড়ার আগে অবশ্যই আমাদের নিরাপদ স্থানে পৌঁছাতে হবে। কথাটা বলতে বলতে সামনে তাকালো রাইমা। কিন্তু সামনে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ানো ব্যক্তিকে দেখে তার পাও থেমে গেল। হালকা ঢোক গিলল সে। চৌধুরী নিবাসে সবাই ড্রয়িং রুমে বসে আছে। ওদের কথা বলার টপিক নিহিতা। আরাব চৌধুরী নিশ্চুপ হয়ে বসে আছে। শিফা চৌধুরী বলে উঠলেন, এভাবে তো চলতে দেওয়া যায় না। মেয়েটা চোখের সামনে আছে অথচ অপরিচিতদের মতো ব্যবহার করছে। এবার সব কিছুর ইতি ঘটা দরকার। শালিনী চৌধুরী বললেন, কিন্তু কিভাবে? সেই দিনের পর থেকে নিহিতার ছায়াও দেখা যায়নি। মেয়েটা বাসা থেকে বেরই হয় না, এমনকি ছাদেও একবার দেখা যায়নি ওকে। রাদীপ চৌধুরী আর শামীম চৌধুরী নীরব রইলেন। নিবিড়ের ফোনে কল আসায় সে ফোনে কথা বলতে বলতে চলে গেল। নিশান সকলের কথা শুনে মুচকি হেসে শীষ বাজাতে বাজাতে চলে গেল উপরের দিকে। যাওয়ার আগে সবার দিকে তাকিয়ে বলে গেল, তোমরা চাইলে দাদাজানের নাক উঁচু হিটলার নাতনির গলা মালা পরিয়ে একেবারে এখানে নিয়ে আসতে পারি। আমার কিন্তু লম্বা চুলের মেয়েদের অনেক পছন্দ। তাছাড়া আমিও অনেক হ্যান্ডসাম আছি। কি বলিস নিদ্রা? হঠাৎ নিদ্রার নাম নিতেই সে ভ্যাবাচাকা খেয়ে গেল। নিদ্রা চাহানো দেখে নিশান ভ্রু নাচিয়ে একটু ভাব নিয়ে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোর? দাদাজানের হিটলার নাতনিকে আমার মতো হ্যান্ডসাম ছেলে পটাতে পারবে, তাই না? নিদ্রার কিছু বলার আগেই রাদীপ চৌধুরী বলে উঠলেন, বাদরের গলায় কি আর মুক্তোর মালা মানায়? তোর মতো অসভ্যের সাথে আমি আমার একমাত্র ভাগ্নিকে কখনোই না। এখনও এতটুকু কমন সেন্স নাই তোর, কোথায় কি বলতে হয়। আর রাদীপ চৌধুরীকে থামিয়ে দিল নিশান। একটু ফিল্মি কণ্ঠে বলে উঠল, না, এ হতে পারে না চৌধুরী সাহেব, আপনি এমনটা বলতে পারেন না, কিছুতেই না। তারপর একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, আব্বু, তোমার মনে হয় মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে? হতেও তো পারে নিহান আঙ্কেল নিজের জামাতা হিসেবে আমাকে সিলেক্ট করলেন। নিশানের কথা শুনে তার দিকে চোখ পাকিয়ে তাকালেন রাদীপ চৌধুরী। কিন্তু নিশান সেদিকে তোয়াক্কা না করে নিজের মতো করে চলে গেল। তখন শামীম চৌধুরী বলে উঠলেন, ভাই, তুমি কেন ওর কথায় তাল দিচ্ছ? তুমি তো জানো নিশান কেমন। আজ পর্যন্ত কি নিশান সিরিয়াস কোনো কথা বলেছে নাকি কিছু করেছে? তারপর নিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ওই 2 বিচ্ছু কোথায় আজ? সন্ধ্যা থেকে একবারও কারো দেখা পাওয়া যায়নি। অন্যদিন তো বাড়ি মাথায় করে রাখে। নিদ্রা উত্তর দিল, আমিও দেখিনি চাচু, হয়তো উপরে আছে। শামীম চৌধুরীর কথা শুনে শালিনী চৌধুরী বলে উঠলেন, ওরা দুজন তো পড়ছে। মাগরিবের নামাজের পর ওরা আমাকে বলল ওদের যেন ডিস্টার্ব না করি। সন্ধ্যায় কিছু খাবেও না, কাল নাকি দুজনের এক্সাম, তাই আজ পড়বে মনোযোগ দিয়ে। দুজনের একটু সুবুদ্ধি উদয় হলেই হলো। কিন্তু না খেয়ে কিসের পড়া? যাও, তুমি কিছু খাবার দিয়ে এসো। না, তার কোনো দরকার নেই। পরে দেখা যাবে এই বাহানায় দুজন পড়া থেকে উঠে পড়বে। তার চেয়ে বরং পড়ুক, ক্ষুধা লাগলে নিজেরাই সুরসুর করে নিচে নেমে আসবে। শালিনী চৌধুরীর কথা শুনে শামীম চৌধুরী আর কিছু বললেন না। রান্নাঘরের চায়ের কাপ সামনে রেখে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে রাবেয়া, মাঝে মধ্যে মুসকি মুসকি হাসছেও। তখনই রান্নাঘরে ঢুকলো হেলাল। রাবেয়ার অবস্থা দেখে তার সামনে এসে হাত নাড়ালো সে। কিন্তু কিসের কি? রাবেয়া তো নিজের ধ্যানে মগ্ন। অতঃপর হেলাল চায়ের কাপে হাত দিয়ে দেখলো চা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। রাবেয়ার নাম ধরে ডাকলো সে, কিন্তু সামনের ব্যক্তি থেকে কোনো উত্তর পেল না। তাই জোরে একটা ধাক্কা দিল সে। এই ক্যাডারে ক্যাডারে বলে চিৎকার করে উঠল রাবেয়া।
তারপর সামনে তাকিয়ে হিলালকে দেখে জিজ্ঞেস করলো, তুমি আমারে ধাক্কা দিলি কে? হিলালের বাচ্চা। হিলাল উত্তর দিল, সেই কখন আইসি আমি এখানে, তোর কোনো খবরই নেই। তুই এমন ভ্যাটকেতেছিস কে? কী কইতেছ সেগুলো? এই যে এইগুলান। কথাটা বলে চায়ের কাপের দিকে ইশারা দিল হেলাল। নিজের অবস্থা বুঝতে পেরে লজ্জা দুহাত দিয়ে মুখ ঢেকে নিল রাবেয়া। বলে উঠল, আমি না ক্যারাস খাইছি। নিহিতা আফার ভাই কি যে সুন্দর, রাজপুত্রের মতো। তুই হ্যানে বসে বসে আকাশ কুসুম চিন্তা কর, পরে বকা খাইলে বুঝবানে। আর এইটা তোর কত নাম্বার ক্যারাস রে? 156। তাতে কি, আমি তো শাহরুখ খানের উপরেও ক্যারাস খাইয়া বইয়া আছি। ক্যারাস খাইতে কোনো মানা নাই বুঝলি, টাকা পয়সাও লাগে না। হ্যাঁ, কোনো মানা নাই, যেদিন বাস খাইবি সেই দিন বুঝবি মজা। কথাটা বলে চলে গেল হেলাল। তখনই রাবেয়া বলে উঠল, যা ভাগ, জানি তো আমার ভালো তোর হজম হয় না, খবিস। নিহিতার রুমে বসে আছে রিদিতা আর রাইমা। নিহিতা রাইমার প্লাজো একটু উপরে তুলে হাঁটুতে ছিলে যাওয়া অংশে ড্রেসিং করে দিচ্ছে। ড্রেসিং শেষে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল ক্ষতস্থানে। শেষে ফার্স্ট এড কিট নিয়ে ড্রয়ারে রেখে দিল। অতঃপর পিছন ফিরে তাকালো সোফায় বসা রিদিতাদের দিকে। জিজ্ঞেস করলো, এটা কী ধরনের কাজ? ছাদ থেকে লাফ দিয়ে আসতে হবে কেন? আসার হলে সামনের গেট দিয়ে আসবে, ওকে? রিদিতা মন খারাপ করে উত্তর দিল, আমাদের কি দোষ? আমরা তো গেট দিয়ে ঢুকতে চাইছিলাম, কিন্তু ওই রাক্ষসগুলো ঢুকতে দেয়নি। রাক্ষস? রাইমা ছোট্ট করে জবাব দিল, গার্ডের কথা বলছি ও। নিহিতা এই দুই বিচ্ছুর দেখে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঠিক আছে, আমি গার্ডকে বলে দিব, এখন থেকে তোমরা যখন খুশি সন্ধ্যা তারে আসতে পারো, তবে অবশ্যই গেট দিয়ে আসবে। ভাগ্য ভালো শুধু হাঁটু ছিলেছে তোমার, যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। সন্ধ্যা তারা প্রবেশের অনুমতি পেয়ে দুজন যতটা খুশি হয়েছিল, নিহিতার বলা শেষের কথাগুলো শুনে হাসি মুখটা ততটাই চুপসে গেল। নিহিতা ওদের দুজনের চুপসে যাওয়া মুখ দেখে কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। নিহিতা যেতে বড় একটা শ্বাস নিল ওরা দুজন। রাইমা বলে উঠল, নিহিপু কি খুব বেশি রাগ করেছে নাকি? আমাদের হয়তো এইভাবে আসাটা উচিত হয়নি। আহারে, বলছে তোর উচিত হয়নি। দেখলি না, সন্ধ্যা তারা আসার অনুমতি পেয়ে গেলাম। তোর হাঁটু ছিলে যাওয়ায় নিহিপু কতটা কেয়ার করলো গাধা। রিদিতার কথা চুপ হয়ে গেল রাইমা। দুজন বসা থেকে দাঁড়িয়ে নিহিতার রুম পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে গেল। নিহিতার রুমের রংটা ছাই কালার। রুমের মাঝখানে বড় একটা বেড, এক সাইডে একটা কাভার রাখা, একটা ড্রেসিং টেবিল যেটার পুরোটা ভরপুর হয়ে আছে স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে। রিদিতা বেলকনির দিকে এগিয়ে গেল। বেলকনির এক পাশে ম্যাক্রামে হ্যাঙ্গিং চেয়ার রাখা, আর কিছুই নেই। পুরো বেলকনি খালি। রিদিতার মনে হলো এখানে কিছু গাছ থাকলে ভালোই হতো। তখনই রুমে ঢুকলো নিহিতা। দুজন আবার নিজের জায়গায় বসে পড়ল। নিহিতা দুজনের নিশ্চুপতা দেখে বলল, দুজনে তো চুপ করে আছো যে, দেখি তো মনে হয় না তোমরা শান্তশিষ্ট। রিদিতা রাইমা দুজনে একসাথে বলে উঠল, তাহলে আমাদের দেখে কি মনে হয়? নিহিতা হাসি মুখে জবাব দিল, লেজ বিশিষ্ট। নিহিতার বলা কথাটা শুনে রিদিতা আর রাইমা হেসে উঠল। তাদের সাথে নিহিতাও যোগ দিল। তখনই দরজা নক করে ভিতরে ঢুকলেন নিহান সাহেব। রিদিতাদের দিকে তাকিয়ে মুচকে এসে বলে উঠলেন, তোমরা এসেছো দেখে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এইভাবে রিস্ক নিয়ে আর আসবে না, গেট দিয়ে আসবে, মনে থাকবে? দুজনে মাথা নেড়ে সায় দিল। তোমরা এখন থেকে রেগুলার আসতে পারো সন্ধ্যা তারায়। নিহিতারও ভালো লাগবে। রিয়ান আর রিজা যাওয়ার পর থেকে ও একা হয়ে গেছে। ঠিক আছে আঙ্কেল, ছোট্ট করে জবাব দিল রাইমা। তখন একজন সার্ভেন্ট দরজা নক করলো। নিহান সাহেব ভেতরে ঢোকার অনুমতি দিলে ভেতরে ঢুকলো সে। হাতের ট্রেতে অনেকগুলো চকলেট আর বাটিতে আইসক্রিম। মেয়েটা ট্রেটা রেখে বেরিয়ে গেল রুম থেকে। মিনিট খানেক পর নিহান সাহেবও চলে গেলেন। রিদিতা আর রাইমা এক দৃষ্টিতে সার্ভেন্টের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিহিতা তাদের দুজনের দৃষ্টির মানে বুঝতে পেরে বলল, ও অস্ট্রেলিয়ান, নাম ড্যানিলিয়া। নিহিতা দুজনের দিকে আইসক্রিম এগিয়ে দিল। আইসক্রিম খেতে খেতে কিছুটা গল্প করলো দুজন। তাদের নিজেদের গল্প, নিদ্রার গল্প, নিবিড় আর নিশানের গল্প। নিদ্রা পড়াশোনা শেষ করে একটা এনজিওতে জব করছে, এইগুলো নাকি তার ভালো লাগে। নিবিড় একটু রাগী, গম্ভীর। পারিবারিক বিজনেসটা বাপ চাচার সাথে সেই সামলাচ্ছে। নিশান হচ্ছে বাউন্ডুলে, কোনো কিছু ঠিক ঠিকানা নেই। জোর করে তাকে অফিসে নিয়ে বসালেও কাজের কাজ কিছুই হয়নি। ঠিকই সে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে সে সকলের ভীষণ প্রিয়, বিশেষ করে বোনদের কাছে। নিদ্রা, রিদিতা, রাইমা, এতে সবার একমাত্র আবদারের জায়গা নিশান, যে আজ পর্যন্ত বোনদের কোনো ইচ্ছেকে অপূর্ণ রাখেনি। রিদিতারা বাড়ির বড়দের কথা শুরু করলে নিহিতা চুপ করে গেল। কৌশলে টপিক চেঞ্জ করে নিল। কেমন যেন অস্বস্তি অনুভব করলো। এই বাড়ির মানুষগুলো তাকে আপন করে নেয়নি, শত অবহেলা অনাদরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নিজের ইমোশনগুলোকে খুবই সন্তর্পণে লুকিয়ে ফেলল নিহিতা। রীতি তাদের উদ্দেশ্যে বলল, ছাদে যাওয়ার কথা। তারপর চকলেটের ট্রেটা হাতে নিল সে। ছাদের দিকে পা বাড়ালো সে।
তার পিছু পিছু হৃদিতা রাইমাও ছাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ছাদে এসে খোলা আকাশের নিচে লম্বা একটা শ্বাস নিল নিহিতা। অনেকটা শান্তি অনুভূত হলো তার। নিহিতাদের পুরো ছাদটাই খালি, তবে ছাদের একপাশে কয়েকটা ফুলের টব রাখা। নিহিতা শুনেছে তার মা সন্ধ্যা চৌধুরী ফুল অনেক পছন্দ করতেন, তাই হয়তো নিহান সাহেবের ফুলের প্রতি এত দুর্বলতা। অস্ট্রেলিয়া নিহান সাহেব বাগানের পরিচর্যাটা নিজেই করতেন। ছাদের এই টবগুলোও তিনি এনে রেখেছেন। মোট কথা নিহান সাহেব সন্ধ্যা চৌধুরীর সমস্ত ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে নিজের করে আগলে রেখেছেন। তার স্মৃতিগুলো নিয়েই সারাটা জীবন পার করে দিলেন। কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল নিহিতার ভেতর থেকে। যদিও সে কখনো মাতৃস্নেহের অভাব অনুভব করেনি, কিন্তু নিহান সাহেব তো নিজের পুরো একটা জীবন অপূর্ণতায় কাটিয়ে দিলেন। জীবনের গল্পটা তো আরেকটু অন্যরকম হলেও পারত। রাইমার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো নিহিতা। কোথায় হারিয়ে গেলে তুমি আপু? অনেকক্ষণ থেকে ডাকছি, তুমি কোনো সাড়াই দিচ্ছ না। ও হ্যাঁ, তুমি বলো, আমি শুনছি। প্রথমত তুমি আমাদের তুমি করে বলাটা বন্ধ করো তো। তুমি আমাদের তুই করে বলবা। আপনজনদের মুখে তুই ডাকতেই মানায়। তুমি ডাকটা শুনতেও কেমন যেন পরপর লাগে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে তোমাদের স্যারি তোদের তুই বলেই ডাকবো। ঠিক আছে। এইবার ঠিক আছে, হৃদিতা বলে উঠল। জানো আপু, তুমি যেদিন এখানে এলে আমরা কত প্ল্যানিং করে রেখেছিলাম তোমার জন্য। গিফটও কিনে আনলাম, একটা কেকও বানিয়েছিলাম, কিন্তু মন খারাপ করে নিল হৃদিতা। বোনদের মন খারাপ দেখে নিহিতা বলে উঠল, তোরা চাইলে কিন্তু এখন আমাকে গিফটগুলো দিতে পারিস, আর কেক তো যে কোনো একদিন বানিয়ে খাওয়াতে পারিস, তাই না? নিহিতার কথা শুনে দুজন খুশি হয়ে দুজনেই চকলেট খাওয়া শুরু করে দিল। দুজনে একবার প্রতিযোগিতা করে চকলেট খাচ্ছে। ওদের কাণ্ড দেখে নিহিতা মুচকে হাসলো। ভাই বোনের সম্পর্কগুলোই এমন। সে তো এই বয়সে এসেও রিয়ান আর রিজার সাথে কত কিছুই না করে, কত বাচ্চামো দুষ্টুমি। রাত 9টা। শালিনী চৌধুরী হৃদিতা আর রাইমার নাম ধরে ডাকতে ডাকতে নিচে নামলেন। ইতিমধ্যে পুরো বাড়ি মাথায় করে ফেলেছেন তিনি। তার চিৎকারের শব্দ শুনে বাড়ির সকলে একে একে নিচে নেমে আসলেন। শামীম চৌধুরী কিছু জিজ্ঞেস করতেই তিনি জানালেন, বাড়ির দুই পিচ্ছুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আধা ঘন্টা আগে তিনি তাদের রুমে গিয়েছিলেন, কিন্তু কেউ নেই। পড়াশোনার নাম করে কোথাও চলে গেছে দুজন। এতক্ষণ ধরে খুঁজছেন তিনি, সাথে রাবেয়াও খুঁজে দেখেছে। কোথাও এদের ছায়াও দেখা যাচ্ছে না। শালিনী চৌধুরীর কথা শুনে শামীম চৌধুরী বললেন, আমি তো বলেছিলাম ওই সন্ধ্যায় একটু দেখে আসতে ওদের। তখন আমার কথা শুনলে তো এখন এমনটা হতো না। হ্যাঁ, এখন তো সব দোষ আমার, তাদের বাপের কোনো দোষ নেই। এত যখন জানতে তাহলে তুমি গেলে না কেন? দুটো হইছে তো বাপের মতো, এমন বাদরামো তো করবেই। আমার মতো হয়েছে মানে? তাদেরকে ধমক দিয়ে থামিয়ে দিলেন শিফা চৌধুরী। বললেন, তোমরা দুজন আপাতত ঝগড়াটা এক সাইডে রাখো, আগে ভালো করে খুঁজে দেখো মেয়ে দুটো কোথায় গেল। রাদীপ সাহেব রাবেয়ার উদ্দেশ্যে বললেন, তুই ভালো করে পুরো বাড়ি খুঁজে দেখেছিস তো? রাবেয়া উত্তর দিল, সব জায়গায় খুঁজে দেখছি, কোনোখানে নাই দুইজন। রাবেয়ার উত্তর শুনে রাদীপ সাহেব হিলালের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, গেটে দারোয়ানকে জিজ্ঞেস করেছিস ওরা বাইরে গিয়েছে কিনা? হিলাল উত্তর দিল, জিজ্ঞাসি তো। কালাম ভাই কইল আভামনিরা বাইরে যায়নি। তখন নিশান জিজ্ঞেস করলো, ছাদে খুঁজেছিল ওদের? রাবেয়া উত্তর দিল, ই আল্লাহ, ছাদে খুঁজে দেখতে তো ভুলেই গেছি। রাবেয়ার কথা শুনে দাঁত কিরমির করে তাকালো নিশান। ছাদের দিকে দৌড়ে চলে গেল সে, তার পিছন পিছন বাকিরাও। নিশান ছাদের দরজা খুলে ভেতরে ঢুকে চারপাশটা দেখে নিল। হঠাৎই হাসির শব্দ শুনে পাশের ছাদের দিকে তাকালো সে। সেদিকে তাকাতেই কয়েকটা হৃদস্পন্দন মিস হয়ে গেল তার। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। নিহিতার হাসি মুখটা যেন তার হৃদয়ের তীরের মতো বিচ্ছে। মনে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক। নিচ্ছেরার এমন স্তম্ভিত ভাব দেখে সকলের পাশে ছাদের দিকে তাকালেন। সন্ধ্যা তারা ছাদের দিকে তাকিয়ে আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে রইলেন। সন্ধ্যা তারা ছাদের দোলনায় বসে আছে হৃদিতা আর রাইমা, আর তাদের সামনে একটা চেয়ারে বসে আছে নিহিতা। তিনজনই খোশ গল্পে মগ্ন, তিনজনই হাসছে। তাদের হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে সন্ধ্যা তারার ছাদে। নিশানের হুঁশ ফিরতেই চিৎকার করে উঠল সে, ওই বিচ্ছুর দল! নিশানের ডাকে সন্ধ্যা তারে উপস্থিত তিনজনই তাকালো তার দিকে। নিশান লাফ দিয়ে সন্ধ্যা তারা ছাদে চলে গেল, গিয়ে দুই হাতে দুজনের কান চেপে ধরল। বলল, আপনারা এখানে খোশ গল্পে মগ্ন, আর ওই দিকে বাড়িতে যে আপনাদের খুঁজে না পেয়ে হইহুল্লো শুরু হয়ে গেছে, সেই খেয়াল আছে আপনাদের? হৃদিতা আর রাইমা একসাথে বলে উঠল, এবারের মতো ছেড়ে দাও দা ভাই, আর জীবনে এমনটা করব না। আমি ছেড়ে দিলেও বাড়িতে গিয়ে দেখো বাচ্চারা চাচিমণি কি কি রেডি করে রেখেছেন তোদের জন্য। নিশানের থেকে ছাড়া না পেয়ে দুজন চিৎকার করে নিদ্রার উদ্দেশ্যে বলে উঠল, ও নিদ্রাপু, এবারের মতো বাঁচিয়ে দাও আমাদের, আর জীবনে এমন কাজ করব না। নিদ্রা ছাদ থেকে চিৎকার করে উত্তর দিল, আমি কিছুই জানি না। এখন ভয় পাচ্ছিস কেন? এটা আগে মনে ছিল না? নিদ্রার কথা শুনে দুজন অসহায় মুখ করে সামনে তাকিয়ে রইল। ওদের মুখের এক্সপ্রেশন দেখে নিহিতা এগিয়ে এলো। নিশানের উদ্দেশ্যে বলল, ওদের কান থেকে আপনার হাতটা সরান।
নিহিতার কথা শুনে এক দৃষ্টিতে নিশান তার দিকে তাকিয়ে রইল। না হাতটা সরালো না, আর না তো কোনো জবাব দিল। নিহিতা আরও কয়েকবার কথাটা বলল। শেষে নিজেই এগিয়ে এসে নিশানের হাত থেকে তাদের ছাড়িয়ে নিল। নিহিতার হাতের স্পর্শ পেয়ে হুঁশ ফিরল নিশানের। নিহিতা বলে উঠল, আজব তো, কানে কম শুনেন নাকি আপনি? সরি, কিছু বললে তুমি? নিহিতা শক্ত কণ্ঠে জবাব দিল, কিছু না। তারপর তাদের দিকে তাকিয়ে বলল, এখন যাও তোমরা। কাল তোমরা দুজন সন্ধ্যাতারায় ডিনার করবে, দাওয়াত রইল। সাথে তোমাদের নিদ্রাপুকেও নিয়ে এসো। তারপর রাইমার পায়ের দিকে ইশারা করে বলল, আর কখনো ছাদ থেকে লাফ দিয়ে এখানে আসবে না, সামনের গেট দিয়ে আসবে। এখন কি লাফ দিয়ে যাবে নাকি গেট দিয়ে? হৃদিতা উত্তর দিল, এখন ছাদ থেকে চলে যায় আপু, কাল গেট দিয়ে আসবো। ওকে, তাহলে তোমরা যাও, শুভরাত্রি। কথাটা বলে নিহিতা চলে গেল। এদিকে তাদের সাথে নিহিতার এত স্বাভাবিক কথোপকথন শুনে চৌধুরী নিবাসে সবাই বিস্মিত। নিশান হৃদিতা রাইমাকে নিয়ে নিজেদের ছাদে আসলো। ওরা আসতে শালিনী চৌধুরী তেড়ে আসতেই তাকে শামীম চৌধুরী থামিয়ে দিলেন। বললেন, আরে আগে শুনতে তো দাও, কি ঘটনা ঘটেছে এখানে। তারপর তাদের দিকে তাকালেন, কিন্তু যাদের ঘিরে এত কৌতূহল তারা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। নিশান তাদের মাথায় একটা গাঁট্টা মেরে বলল, মুখ বন্ধ করে রেখেছিস কেন বল? নিশানের হাতে গাঁটটা খেয়ে রাইমা একটু সরে দাঁড়ালো তার থেকে। রাইমা দেখা দেখি হৃদিতাও একটু সরে দাঁড়ালো। তাদের নিশ্চুপতা দেখে রাদীপ চৌধুরী বলে উঠলেন, এবার তো কিছু বলেন আম্মা জানেরা, এত কৌতূহল যে আর নেওয়া যাচ্ছে না। রাদীপ চৌধুরীর কথার প্রত্যুত্তরে হৃদিতা বলল, দাদাজান কি ঘুমিয়ে পড়েছেন বড় আব্বু? বাবা তো 8টার দিকেই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, তাই না? রাদীপ চৌধুরীর কথা শুনে হৃদিতা বলে উঠল, তাহলে কাল সকালের জন্য অপেক্ষা করেন বড় আব্বু, কাল দাদাজানের সাথে সবাইকে একসাথে বলবো। সরি বড় আব্বু। কথাটা বলে হৃদিতা দৌড়ে নিচে চলে গেল, তার পেছন পেছন রাইমাও। তাদের কাণ্ড দেখে আবারও খেপে গেলেন শালিনী চৌধুরী। শামীম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, দেখলে তো তোমার মেয়েদের কাণ্ডজ্ঞান। এতক্ষণ সবাইকে টেনশন দিল, আর এখন কিছু না বলেই চলে গেল। আমার হয়েছে জ্বালা, যেমন বাপ তেমন তার 2 মেয়ে। কথাটা বলে তিনি শামীম চৌধুরীকে কিছু বলার সুযোগ না দিয়ে নিচে চলে গেলেন। এদিকে শামীম চৌধুরী নিজেই বুঝতে পারলেন না এখানে আসলে তার দোষটা কোথায়। একে একে সবাই ছাদ থেকে নিচে চলে গেল। সবাই চলে গেছে দেখে তিনি নিজেও নেমে পড়লেন। পরদিন সকালে পূর্বের আকাশে সূর্যের লালিমা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে ভোর হয়েছে। পাখির কিচিরমিচির শব্দ আর সকালের নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নিল নিহিতা। তার হাতে ব্ল্যাক কফি। গতকাল রাতে একদমই ঘুম হয়নি তার। সারাটা রাতই ল্যাবে কাটিয়ে দিয়েছে সে। ফজরের আজানের মিনিট 5 পর কাজ শেষ করে নিজের রুমে এসেছে সে। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে কফি নিয়ে ছাদে এসেছে সে। উদ্দেশ্য কিছুক্ষণ প্রকৃতির সান্নিধ্যে থেকে ঘুমায় যাবে সে। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল, সুপ্রভাত। নিহিতা ঘাড় ঘুরিয়ে পাশে ছাদের দিকে তাকালো। দেখলো একটা কফি মগ হাতে নিশান দাঁড়িয়ে। নিশান নিহিতার থেকে কোনো উত্তর না পেয়ে আবারও বলে উঠল, আচ্ছা, সবসময় এত গম্ভীর হয়ে থাকো কেন বলো তো? একটু একটু হাসলে কোনো অশুদ্ধ হবে না ম্যাডাম, তোমার হাসি কিন্তু অনেক সুন্দর। নিহিতা খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি কি আপনাকে চিনি? অবশ্যই চিনো, আমি নিশান আবরার চৌধুরী, তোমার কাজিন। আমরা কি খুব ক্লোজ? আপনি আমাকে তুমি করে কেন বলছেন? নেক্সট টাইম এই বিষয়টাই খেয়াল রাখবেন। কথাটা বলে নিহিতা চলে গেল। নিহিতা যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিশান। বিড়বিড় করে বলে উঠল, আপন মানুষের ক্ষেত্রে আমার আপনিটা আসে না ম্যাডাম। তুমি যদি জানতে, তোমার হাসি দেখে কারো হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে। তোমার জন্য জীবনে প্রথম আমি কোনো মেয়ের কথা ভেবে সারাটা রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি। তুমি যদি জানতে। কথাগুলো বলতে বলতে মুচকি হাসল নিশান। নিজের বুকের বাঁ পাশে হাত রাখল সে। আবারও বলে উঠল, ইস, আমি কি প্রেমে পড়ে গেলাম? লাভ এট ফার্স্ট সাইট বলে আসলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে। প্রেমে পড়াটা যে এতটা মোহনীয় সেটা তো জানা ছিল না। পরদিন সকালে নাস্তার টেবিলে বসে আছেন সবাই। চৌধুরী নিবাসের উৎসুক সকল সদস্য তাকিয়ে আছে হৃদিতা রাইমার দিকে, কিন্তু সেদিকে তাদের নজর নেই। হৃদিতা রাইমা দুজনেই আস্ত সিদ্ধ ডিম ঢুকিয়ে দিয়েছে। তাদের খাবার খাওয়ার ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে কিছুই খায়নি। অবশেষে আরব চৌধুরী জিজ্ঞেস করলেন, এতক্ষণ থেকে বসে আছি, এবার তো বল কিভাবে অসাধ্য সাধন করেছিস তোরা? শালিনী চৌধুরী বলে উঠলেন, কাল রাত থেকে নতুন নাটক শুরু করেছে দুটো। কাল কিছু বলেনি, আজ আপনাকে বলবে বলে। আজ দেখেন, সেই কবে সবার নাস্তা করা শেষ, মহারানীরা এখনও গিলছে। অন্যান্য দিন তো বকেও খাওয়ানো যায় না। তখনই গম্ভীর কণ্ঠে নিবিড় বলে উঠল, এসব কী ধরনের বেয়াদবি শুরু করেছিস দুজন? কিছু বলার থাকলে বল, না হলে চুপ করে থাক। কাল থেকে ফাজলামো শুরু করে দিয়েছিস। নিবিড়ের বকা খেয়ে হৃদিতা রাইমা দুজনের মুখটা চুপসে গেল। ওরা কি বেশি বাড়াবাড়ি করে ফেললো? বেশি মজা করতে গিয়ে পড়ে না আবার কপালে উত্তম মধ্যম জুটে।
এখন মনে হচ্ছে কাল রাতে সব ক্লিয়ার করে দিলে ভালো হতো। অ্যাটলিস্ট নিবিড়ের বকা খেতে হতো না। কথাগুলো ভাবতে ভাবতে রিদিতা রাইমা তাড়াহুড়ো করে মুখের ডিমটা গলাৎকরণ করতে চাইল। রিদিতার ক্ষেত্রে ভাগ্য সহায় হলো, রাইমার ক্ষেত্রে হলো না। গলার খাওয়ায় আটকে কেসে উঠল সে। পাশে শিফা চৌধুরী দাঁড়িয়েছিলেন, রাইমার পিঠ চাপড়ে দিলেন। রিদিতার অবস্থা দেখে নিবিড় আবার ধমকে উঠল। খাবার কি শেষ হয়ে যাচ্ছে? এত তাড়াহুড়ো করার কি আছে? বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিটাও কি হাঁটুর নিচে নেমে যাচ্ছে? রাইমা খাবার গলাৎকরণ করে বলে উঠল, সরি, আর এভাবে খাবার খাবো না। তাড়াতাড়ি খাবার শেষ করে কাল রাতে সব কিছু ক্লিয়ার করো। সবাইকে কিছু না বলে এভাবে যাওয়াটা কোন ধরনের ম্যানার্স? সন্ধ্যা তারে গিয়েছিলে বলে কিছু বলিনি, নেক্সট টাইম যেন এইসব আর না শুনি। শালিনী চৌধুরী বললেন, তোকে ছাড়া কাউকে মান্য করে নাকি এরা দুজন? তুই বাড়িতে থাকলেই যা একটু শান্ত থাকে, তারপর তো বাড়ি মাথায় তুলে ফেলে। কাল তো লাভ দিয়ে সন্ধ্যা তারায় গিয়েছে, একজন তো হাঁটু ছিলে এসেছে। তখনই শিফা চৌধুরী বলে উঠলেন, আহ ছোট, তুই এবার থামতো। নিবিড়কে আর উস্কে দিস না, দেখছিস না এমনিতেই মন খারাপ হয়ে গেছে। এই পুরো বকাবকির পর্বে বাড়ির রাদীপ চৌধুরী নীরব। সব ক্ষেত্রে বাড়ির বড়দের কথা বলতে হয় না, ছেলে মেয়েদের একটু একটু শাসনেরও দরকার আছে। কাল সত্যি ওরা সবাইকে টেনশনে ফেলে দিয়েছিল। শামীম চৌধুরীও নিজের মুখে কুলু পেটে আছেন। ওনার গৃহকর্ত্রী কাল থেকে ওনার উপর ক্ষেপে আছেন। এখন কিছু বলে আর আগুনে ঘি ঢালতে চাইছেন না। খাবার শেষ করে রিদিতা রাইমা কাল রাতে ঘটনা সব খুলে বলল। রিদিতাদের কথা শুনে সকলের মুখে হাসি ফুটে উঠল, স্পেশালি আরাব চৌধুরী। তিনি বললেন, এই না হলে আমার নাতি নাতনি, দেখলে তো তোমরা যা করতে পারোনি সেটা ওরা করে দেখিয়ে দিয়েছে। তারপর আবার বলে উঠলেন, আজ ডিনারে দাওয়াত দিয়েছে তাই না? কী যে বলবো। আচ্ছা তোরা আমার রুমে আয়, একটা পাঞ্জাবি সিলেক্ট করে দিবি আমায়। তখন রাইমা বলে উঠল, তোমাদের দাওয়াত দেয়নি, শুধু আমাদের দুজনকে আর নিদ্রা আপুকে। তবে তুমি চিন্তা করো না, ধীরে ধীরে আমরা নিহিতা আপুকে পটিয়ে ফেলবো। উত্তরে আরাব চৌধুরী বলেন, ও আমাকে দাওয়াত করেনি? সমস্যা না, পরে একদিন যাব। আচ্ছা আমি যাই, আমার রুমে একটু রেস্ট নিব। আরাব চৌধুরী মন খারাপ করে উঠে চলে গেলেন। আরাব চৌধুরী যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন রাদীপ চৌধুরী। সবটা ঠিক হতে হয়তো অনেক সময় লাগবে। ২৭ বছরের দূরত্বে কি আর কয়েকদিনে লাঘব হবে? সময় তো লাগবেই, শুধু সঠিক সময়টা আসতে দেরি না হয়ে যায়। তারপর সামনে তাকিয়ে শিফা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, তা আমাদের লাট সাহেব সকাল সকাল কোথায় উধাও হয়ে গেছেন? কাজের কাজ তো তার দ্বারা কিছুই হয় না, শুধু বন্ধুদের সাথে আড্ডাবাজি করতে পারেন। বাপের তৈরি করা বিজনেস পেয়েও কাজ করতে ইচ্ছা করে না ওনার। শিফা চৌধুরী উত্তর দিলেন, নিশান সকালের দিকে একটু বাইরে গিয়েছে, বলল কি একটা জরুরি কাজে যাচ্ছে। আর জরুরি কাজ জোর জবরদস্তি করে অফিসে বসালাম, কিন্তু তিনি হলেন অমাবস্যার চাঁদ, মাসে একবারও তার মুখদর্শন হয় না অফিসে। তখন নিবিড় রাদীপ চৌধুরীর উদ্দেশ্যে বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমি নিশানের সাথে কথা বলবো। রাদীপ চৌধুরী নিবিড়ের কথায় সম্মতি দিলেন। তারপর বলে উঠলেন, সকাল থেকে নিদ্রাকে একবারও দেখলাম না, নাস্তা করতে নিচেই এলো না। কোথায়ও? শিফা চৌধুরী বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠলেন, বলার সুযোগ দিলে তো বলবো। নিদ্রা নিশানের সাথে বাইরে গেছে কিছু কেনাকাটা করতে। রাদীপ চৌধুরী ছোট্ট করে জবাব দিলেন, ও। সবাই চলে যেতেই রাবেয়া টেবিল পরিষ্কার করে ফেলল। কাজ করতে করতে গুনগুন করে গান গাইছে সে। তখনই পেছন থেকে মাথায় ধাক্কা দিল হেলাল। বলল, আইজা তোর মনে রং লাগছে নাকি? এত গান গাইতেছিস যে? হ, আমার রং লাগছে, তাতে তোর কি? তোর নিজের কাজ কাম নেই? যা বাগি হানতে। যাইতেছি যাইতেছি, আমার কামের কথা তোর মনে করে দেওয়ান লাগতো না। উফ দা ভাই, তুই কি কিছু কিনবি? না হলে আমি কিন্তু এবার বাসায় চলে যাব। সেই কবে সকালে আসছি, কিছু কেনার হলে কিন, আমি আর হাঁটতে পারবো না। কথাটা বলেই সুপার শপ থেকে বেরিয়ে গেল নিদ্রা। তার পেছন পেছন নিশানো ছুটল। আর মাত্র আধা ঘন্টা প্লিজ, আর টাইম ওয়েস্ট করবো না, প্রমিস। হঠাৎই হাঁটা থামিয়ে দিল নিদ্রা। পিছন ঘুরে নিশানকে বলল, নিহিতার জন্য কেক বানাবো, তাই হেলালকে জিনিসপত্র আনাতে চাইলাম। তুই বললি তুই আসবি, কিছু গিফটও কেনা দরকার, কিন্তু কোথায় গিফট দেখা আমায়? আসার পর থেকে পুরো মার্কেট 2 চক্কর দেওয়া শেষ, বাট তুই কিছুই কিনিসনি। আচ্ছা আর আধা ঘন্টা সময় দে। না, আধা ঘন্টা না, 20 মিনিট প্লিজ বোন, তোকে শপিং করিয়ে দিব। নিদ্রা হাত জোর করে বলল, এবারের মতো মাফ কর ভাই, আমার শপিং করা লাগবে না। তারপর সামনে রেস্টুরেন্টের দিকে ইশারা করে বলল, তোর ক্ষুধা না লাগলেও আমার লেগেছে, সকাল থেকে কিছুই খাইনি, আমি এখানেই আছি, তুই তোর গিফট কিনে নিয়ে আয়। কথাটা বলি রেস্টুরেন্টের দিকে পা বাড়ালো নিদ্রা। পিছন থেকে নিশান ডাকলো, সাড়া দিল না সে। প্রায় 40 মিনিট পর নিদ্রার খাওয়া শেষ হয়েছে মিনিট 10 আগে, কিন্তু এখনও নিশানের কোনো নাম নিশানা নেই। এবার যথেষ্ট বিরক্ত হলো সে। ফোন বের করে নিশানকে ছোট্ট একটা টেক্সট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ল সে। উদ্দেশ্য বাড়িতে ফিরে যাবে আর নিশানের জন্য অপেক্ষা করবে না। নিশানকে টেক্সট করে সামনে তাকাবে তার আগেই কারোর সাথে ধাক্কা খেল সে। ধাক্কাটা খুব একটা জোরে না হয় সেদিকে খেয়াল দিল না নিদ্রা। সামনের দিকে না তাকিয়েই সামনের ব্যক্তির উদ্দেশ্যে বলল, সরি। তারপর সামনের দিকে পা বাড়ালো সে।
কিন্তু আগন্তুক ব্যক্তি বাঁকা হেসে নিদ্রা যাওয়ার দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলে উঠল, মিস্টার নিবিড় ফারদিন চৌধুরী আর মিস্টার নিশান আবরার চৌধুরী, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে আমাদের। তোদের কলিজার টুকরোকে যদি কলঙ্কিত না করি তাহলে আমার নামও কিয়ান আহমেদ না। কথাটা বলে উচ্চস্বরে হাসল ছেলেটি। তার একা একা হাসি দেখে পথযাত্রী কয়েকজন তাকালো তার দিকে। হয়তো তারা ভাবছে আজকালকার জেনারেশনের ছেলে মেয়েগুলো হয়তো পাগল হয়ে যাচ্ছে, না হলে ফুলপো বাবু সেজে থাকা এই ভদ্রলোক কেন একা একা হাসছে। বেলা 12:30। ফোনের রিংটনের শব্দে নিহিতার ঘুম ভেঙে গেল। সকালের দিকে নামাজ পড়ে ঘুমিয়েছে সে। এই মুহূর্তে ঘুম ভাঙা যথেষ্ট বিরক্ত সে। এখন ঘুমটা না ভাঙলে আরও কিছুক্ষণ ঘুমাতো সে। কিন্তু ফোনটা হাতে নিতে বিরক্তি ভাবটা কেটে গেল তার। আপনা আপনি মুখে হাসি ফুটে উঠল। কল রিসিভ করে বলে উঠল, আসসালামু আলাইকুম পাপা। সাফওয়ান আফরোজ স্নেহের সাথে বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম প্রিন্সেস। ঘুম ভেঙেছে? নেহান বলল, তুমি নাকি সকালের দিকে ঘুমিয়েছ? রাতে ল্যাবে ছিলাম। তুমি আর মামা কেমন আছো? আমরা আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আম্মু এত চাপ নিয়ে ল্যাবে কাজ করার দরকার নেই। পরে দেখা যাবে তুমি নিজেই অসুস্থ হয়ে গেছো। তুমি চিন্তা করো না পাপা, আমি ঠিক আছি, কিন্তু তোমাকে আর মামাকে মিস করছি ভীষণ। কাজটা শেষ হয়ে যাক, এমনিতেও তোমাকে বিড়িতে রাখবো না আমি। জবাব দিল নিহিতা। তবে বিড়িতে যখন গিয়েছো নিজের শিকড়টাকে ভালো করে চিনে নাও নিহিতা, আর অযথা কাউকে ইগনোর করার দরকার নেই, তবে খুব বেশি ঘনিষ্ঠ হওয়ারও দরকার নেই। ব্রো তোমায় বলে দিয়েছে? মুচকি হাসলেন সাফওয়ান আফরোজ। বললেন, আমার মেয়ে সম্পর্কে অজানা কিছু আছে আমার। তারপর কিছুক্ষণ নীরবতা কেটে গেল। নিহিতা বুঝতে পারল সাফওয়ান সাহেব হয়তো কিছু বলতে চাইছে ওকে, হয়তো বা কিছু একটা নিয়ে রিগ্রেট করছেন তিনি। কিছু বলবে বাপা? লম্বা একটা শ্বাস নিয়ে সাফওয়ান সাহেব বলে উঠলেন, প্রফেসর লরেন্সের উপর আবারও হামলা করা হয়েছে নিহিতা। আঁতকটল নিহিতা। বলল, কিন্তু প্রফেসর তো কোমায় আছেন। আর প্রফেসর কোথায় আছেন তারা কিভাবে জানলো? জানি না, তবে এতটুকু বলতে পারি তোমাদের গ্রুপের কেউ বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের গ্রুপের কেউ? তাছাড়া প্রফেসরকে কোথায় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটা ওরা কিভাবে জানলো? সাফওয়ান সাহেবের কথা শুনে নিহিতা নীরব রইল। গভীর চিন্তায় ডুবে গেল সে। নিহিতার ভাবনার মাঝে সাফওয়ান সাহেব বলে উঠলেন, তোমাকে খুব সাবধানে থাকতে হবে নিহিতা। একদমই বাসার বাইরে বের হবে না তুমি। ল্যাবে যা কিছু লাগবে সব আমি এখান থেকে ইম্পোর্ট করে পাঠিয়ে দেব, সাথে তোমার ড্রেস আপ থেকে শুরু করে যা যা লাগবে সব। নিহিতা ছোট করে জবাব দিল, ওকে পাপা। আমি তোমাকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাই না নিহিতা। ভেবেছিলাম বিডিতে তুমি নতুন, একটু ভালোভাবে রিসার্চটা কমপ্লিট করতে পারবে, কিন্তু সেটাও এখন রিস্কি। ওরা যখন প্রফেসরের খবর জানতে পেরেছে তার মানে তোমার সম্পর্কেও জানে। বাসার বাইরে কোথাও বের হবে না তুমি। গেলেও গার্ড ছাড়া বের হবে না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে পাপা। আমি এখন বড় হয়ে গেছি, যথেষ্ট ম্যাচিউর আমি। তারপরও তোমরা আমার 5 বছরের বাচ্চার মতো ট্রিট করো। এটা কি ঠিক? তুমি বুঝবে না আমার চিন্তা। যেদিন মা হবে সেদিন বুঝবে একজন সন্তানের জন্য বাবা মায়ের কত ধরনের চিন্তা থাকে। আর তোমার লাইফটা যে কতটা রিস্কের মধ্যে আছে সেটা আমার থেকে কে ভালো বলতে পারে? ঠিক আছে বৎস, তুমি কোনো চিন্তা করো না। আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। নিহিতার কথা শুনে হেসে ফেলেন সাফওয়ান আফরোজ। নিহিতাও হেসে ফেলল। জিজ্ঞেস করলো, মাম্মা কোথায়? সোহাদের ওখানে গিয়েছে। আপুরা অস্ট্রেলিয়ায় কবে ব্যাক করলো? 1 সপ্তাহ হবে। তুমি তো জানো তোমার ভাই কেমন। এমন বেশরম ছেলে আমার কিভাবে হলো সেটাই বুঝতে পারছি না। এখন সোহাগকে সে টাইমেই দিতে রাজি না। তার ভাষ্যমতে আইনগত বউকে আর কত দূরে রাখবে? কি লাজহীন ছেলে নিজের বাবার সামনে এটা কেউ বলে? পাপা, আমার মনে হচ্ছে ব্রো কিছু তোমার মতো হয়েছে। তুমিও তো তোমার ছেলের এসব কাণ্ড তোমার মেয়েকে বলছো। কথাটা শুনে হেসে ফেলেন সাফওয়ান সাহেব, সাথে নিহিতাও যোগ দিল। ওকে, তাহলে এবার ফোনটা রাখছি। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও তুমি। বাই। গুড বাই পাপা। কল কেটে চোখ বন্ধ করে মিনিট 5 বসে রইল রিহিতা। এই মানুষগুলি তার দুনিয়া। রিহান আর রিজার থেকেও বেশি ইম্পর্টেন্স দেন তাকে সাফওয়ান আফরোজ আর রাফা আফরোজ। তার কখনোই এটা মনে হয়নি তার মা নেই। রাফা আফরোজ সেই শূন্য স্থানটা পূর্ণ করে দিয়েছেন। তাকে না বললে তো সে জানতেই পারত না সে নিহান আফরোজ আর সন্ধ্যা চৌধুরীর মেয়ে। কথাগুলো ভাবতে ভাবতেই উঠে বসলো সে। বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সকাল থেকে নিহিতার জন্য কেক বানাতে ব্যস্ত রিদিতা রাইমা। তাদের হেল্প করছে নিদ্রা। রিদিতা বলে উঠল, আপু দাভাই না তোমার সাথে মার্কেটে গেল, তাহলে এখনও এলো না যে? আমি কি জানি, বলল গিফট কিনবে, তারপর আমাকে দিয়ে চক্কর কাটালো পুরো মার্কেট, পরে আমি চলে এসেছি। রাইমা বলে উঠল, ভালো করেছো। দাভাই সবসময় এমন, তার শপিং করতে মেয়েদের থেকেও বেশি সময় লাগে, তাই বলে একটা গিফট কিনতে অর্ধেক দিন পার করে দেবে? তাদের কথা বলার মাঝখানে নিদ্রা ওভেন থেকে কেকটা বের করে আনলো। একদম পারফেক্ট হয়েছে কেকটা। এর মধ্যে বাইরে নিশান আর হেলালের কণ্ঠস্বর শুনে 3জন রান্নাঘর থেকে বের হয়ে এলো। নিজে হেলালকে জিজ্ঞেস করলো, কি হয়েছে হেলাল ভাই, এত চেঁচামেচি করছো কেন? চেঁচাইমো না তো কি কর্মকণ?
নিশান ভাইজান 30টা সন্ধ্যা মালতী ফুলের চারা নিয়ে আসছে। এগুলান কই লাগামো কন? বাগানে কি জায়গা আছে? তখনই পেছন থেকে নিশানের কণ্ঠস্বর শোনা গেল, তুই একটু বেশিই বুঝিস হেলাল। আমাকে বলার সুযোগ না দিয়ে তুই শুরু করে দিলি চেঁচামেচি। তাইলে এবার কন, আপনি কি কইবার চান? এইগুলো আমাদের জন্য আনিনি, এনেছি সন্ধ্যা তারার জন্য। নিশানের কথা শুনে নিদ্রা, হৃদিতা, রাইমা একসাথে চিৎকার করে বলে উঠল, কি এইগুলো সন্ধ্যা তারার জন্য? ওদের চিৎকার শুনে নিশান নিজের কানে হাত দিয়ে চেপে ধরল, বলল, আজব, এইভাবে চেঁচানোর কি আছে? নর্মালভাবেও কথা বলা যায়। নিদ্রা বলে উঠল, দা ভাই, এটা বলিস না। অর্ধেক দিন পার করে তুই নিহিতার জন্য সন্ধ্যা মালতীর চারা গিফট নিয়ে এসেছিস, তাও আবার 30টা। কেন চারাগাছ গিফট করা যায় না? আরে ভাই, এতগুলো চারাগাছ দিয়ে নিহিতা করবেটা কি? তাছাড়া ফার্স্ট টাইম আমরা সন্ধ্যা তারা দাওয়াত খেতে যাব, গিফট হিসেবে এই সন্ধ্যা মালতে ফুলের চারা নিব? ইম্পসিবল। তখন হৃদিতা বলল, তুমি নিজেই কিছু একটা নিয়ে নিতে আপু, কেন দাভাইয়ের ভরসায় চলে এলে? ধ্যাত। রাইমারও হৃদিতার কথা সহমত পোষণ করলো। নিশান 3 বোনের মুখে অসন্তুষ্টির ছাপ দেখে বিরক্ত হলো, বলল, তাহলে তোরা বল কি নেওয়া উচিত ছিল? এক্সপেন্সিভ কিছু গিফট করলে তোদের নিহিতা আপু সেটাকে নর্মালভাবেই নিবে? খুব একটা আহামরি খুশিও হবে বলে মনে হয় না। তাছাড়া আমার ওর পছন্দ অপছন্দ কিছুই জানি না। নিদ্রা বলল, পছন্দ অপছন্দ জানি না বলে চারাগাছ গিফট করব? এগুলো নিয়ে যাব কিভাবে? নিশান বলল, সন্ধ্যা মালতী ফুলের গ্রান কত চমৎকার জানিস? তাছাড়া গাছের নামের সাথে তোর ছোট ফুপির নামের মিল আছে। ভেবে দেখ, এক্সপেন্সিভ কিছু গিফট করলে সেটা সেই নাক উঁচু মেয়েটা ইউজ করবে কি না সেটা কে জানে। কিন্তু ফুলের চারাগুলো সন্ধ্যা তারার বাগানে রোপণ করবে, ছাদে টবে লাগাবে, তারপর ফুল ফুটবে, সেটা ঘ্রাণে সন্ধ্যা তারা সুবাসিত হবে। নিদ্রা ব্যঙ্গ করে বলল, দা ভাই, এবার থাম প্লিজ। তুই আর তোর লজিক চমৎকার। হ্যাঁ, চমৎকারই তো। তাছাড়া তোদের এত চিন্তা করতে হবে না, আমার গিফট আমি নিজেই দিব। যা, ভাগ তোরা, নিজেদের কাজে মন দে। রাইমা বলল, আমরা নিজেদের কাজই করছি, তোমার মতো নাকি আমরা? একটা গিফটের জন্য সারাদিন পার করে দিলে। আর তোমাকে দাওয়াত কে দিয়েছে? দাওয়াত দিতে হবে কেন? আমার ফুপ্পির বাড়ি যাব, কার বাপের কি? আর কারো বাপের কিছু হোক বা না হোক, আপনার বাপের অনেক কিছু। অনেক দিন ধরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন, এবার ব্যবসায় মনোযোগ দিন। আপনার জন্য আমি আর সাফাই গাইতে পারবো না। কথাগুলো বলতে বলতে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলো নিবিড়। এই সময়ে বাড়িতে নিবিড়কে দেখা আর আমাবস্যার চাঁদ দেখা সমান। সে সকালে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর রাত 12টা 1টা নাগাদ বাড়িতে ফিরে। নিবিড়ের সকালের বকা দেওয়ার রেশটা এখনও রয়ে গেছে হৃদিতা রাইমার মধ্যে। ধীরে ধীরে কেটে পড়ল দুজন। বিকেলের দিকে সন্ধ্যাতারার বাগানে হাঁটছেন নিহান সাহেব, সাথে নিহিতাও রয়েছে। আকবর লতা দম্পতি এখনও সন্ধ্যাতারা রয়েছেন। নিহিতা ঠিক করে নিয়েছে যতদিন তারা বিডিতে থাকবে ততদিন তাদেরকে গ্রামে ফিরে যেতে দেবে না। নিহিতা সন্ধ্যা মালতী সম্পর্কে অনেক গল্প শুনছে তাদের থেকে। হাঁটতে হাঁটতে নিহান সাহেব জিজ্ঞেস করলেন, কাকে কাকে দাওয়াত করেছো তুমি? নিহিতা উত্তর দিল, হৃদিতা রাইমাকে বলেছি সাথে করে নিদ্রাপুকেও নিয়ে আসতে। আর কাউকে দাওয়াত করনি? আর কাকে করব? নিহান সাহেব উত্তরে কিছু বললেন না। নিহান সাহেবের নীরবতা দেখে নিহিতা বলল, আমি এখানে সম্পর্ক রক্ষা করতে আসিনি আপু। এই যতটুকু দেখছো সব ওই ব্রোর জন্য। তাছাড়া এখানে আমার কোনো সুখময় স্মৃতিও নেই, সবই তিক্ততায় ভরপুর। আমি নিজেও এমন কিছু চাই না নিহিতা, কিন্তু কখনো কখনো কিছু মানুষ অনুতপ্ত হলে তাদের ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা উচিত, অন্তত একটা সুযোগ দিয়ে দেখা উচিত। এটা তুমি বলছো আব্বু? আমি চাই না তুমি খুব ঘনিষ্ঠ হয়ে যাও, কারণ পুরনো ক্ষতগুলো কখনই সারিয়ে তোলা সম্ভব নয়। কিন্তু আমি চাই তুমি একটু নর্মাল বিহেভ করো, তোমার মায়ের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরো। ওই বাড়িতে সন্ধ্যার রুমটা এখনও খালি পড়ে আছে নিহিতা। আমি চাই তুমি সেই স্মৃতিগুলো অনুভব করো, যাতে কোনোদিন তোমাকে আফসোস করতে না হয়। কথাগুলো বলে বাড়ির ভেতরের দিকে চলে গেলেন নিহান সাহেব। নিহিতা সেখানেই দাঁড়িয়ে রইল, গভীর চিন্তায় মগ্ন সে। নিহিতার জীবনে কখনো অপূর্ণতা অনুভূত হয়নি, কখনো মনে হয়নি সে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত, কখনো আফসোস হয়নি তার। কিন্তু যখন থেকে নিজের জীবনের এই চরম সত্যিটা জানতে পেরেছে তখন থেকে একটু হলেও আফসোস হয় তার। তার জন্য তো রাফা আফরোজ ছিলেন, আছেন, পুরো একটা পরিবার আছে। নিহান সাহেবের শুধুই নিহিতা আছে, বাকি পুরোটা অপূর্ণতা আর অপ্রাপ্তিতে ভরপুর। সন্ধ্যা 7টা। নিদ্রা খয়েরি রঙের একটা 3 পিস পরেছে। হৃদিতা রাইমা কালো রঙের ম্যাচিং 2 পিস পরেছে, সাথে স্কার্ফ। দিনে যে চকলেট কেকটা বানিয়েছিল সেটা ফ্রিজ থেকে বের করে একটা বক্সে রাখলো নিদ্রা। হৃদিতা রাইমা কিছু ওয়েলকাম কার্ড বানিয়েছে, ওইগুলো নিয়েছে তারা। তখন নিশান নিচে নামলো। হেলালকে বলে আগে চারাগাছগুলো গেটের বাইরে বের করে নিয়েছে সে। হেলাল আর রাবেয়াও রেডি হয়ে আছে, তারাও যাবে সন্ধ্যা তারায়। তাদের ভাষ্যমতে তাদের আবার দাওয়াত দিতে হবে কেন? তারা তো ঘরেরই মানুষ, নিজের মানুষের উপর একটু বল তো খাটানোই যায়। নিশান আসতেই তারা বেরিয়ে পড়লো বাড়ি থেকে। তখন শালিনী চৌধুরী একটা হটপটের বক্স এনে দিলেন, বললেন এটাতে নিহিতার জন্য কিছু একটা দিয়েছেন তিনি।
তারা গেটের বাইরে বেরোতেই পেছন থেকে নিবিড়ের ডাক শুনে থেমে তাদের পা। নিবিড়কে আসতে দেখে ভ্রু কুঁচকালো সকলে। নিদ্রা জিজ্ঞেস করলো, তুমিও যাবে ভাইয়া? কেন, আমি গেলে কোনো সমস্যা? উত্তর দিল নিবিড়। নিবিড়ের কথার উত্তরে নাবোধক উত্তর দিল নিদ্রা, মানে তাদের কোনো সমস্যা নেই। হৃদিতা ধীরে ধীরে রাইমার কানে কানে বলল, দেখ এখন বেহায়ার মতো নিজেও যাচ্ছে। রাইমা বলল, আর সকালে আমাদের কি বকাটা এনে দিল। ভাই, যাদের জন্য দাওয়াত পেয়েছিস তাদের একটু ধন্যবাদ দিবি, দরকার পড়লে নিজের কার্ডটা দিবি। কিন্তু না, পারে শুধু ধমকাতে। হ্যাঁ, ঠিকই বলেছিস, কি রোবটের মতো থাকে তাই না? সব ওই খেকা খাওয়ার ফল, বুঝলি? তখন নিবিড় গলা খাকারি দিয়ে বলল, না বলে যাওয়ার জন্য আর একটু বেশি বকা দেওয়া উচিত ছিল। দাওয়াটা এনে দেওয়ার জন্য ধন্যবাদ। একদিনের জন্য আমার একটা কার্ড তোদের দিতে পারি। রাইমা বলল, তুমি আমাদের কথা কিভাবে শুনলে? নিশান মাথা ধাক্কা দিয়ে বলল, কানে কানে যদি মাইকিং করে কথা বলিস তাহলে আমরা কেন, আশেপাশে সবাই শুনতে পাবে। নিদ্রা বলল, এবার যাওয়া যাক। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। সন্ধ্যা তারার গেটে থাকা দারোয়ান হৃদিতা, রাইমা আর নিদ্রাকে সার্চ করে ভিতরে ঢুকতে দিলেও আর কাউকে ঢুকতে দিচ্ছে না। তাদের নাকি আর কারো কথা বলা হয়নি। মিনিট 5 পর কাউকে কল করলো গার্ডটা। ওপাশের ব্যক্তি কিছু বলার পর কলটা কাটলো গার্ডটা। সামনের দিকে নিশানদের ভিতরে ঢুকতে সম্মতি দিল, তবে তাদেরকে ঢুকতে দেওয়ার আগে সার্চ করতে বলল না। নিশানের আনা টপগুলো বাইরে রইল। গার্ডটি জানালো কিছুক্ষণ পর এগুলো ভালো করে চেক করে ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। নিশান এটাই বুঝতে পারল না এত চেক করা হচ্ছে কেন, এত কিসের সেফটি? নাকি নিহান সাহেব এটাই ভাবছেন 27 বছর আগের কাহিনীর পুনরাবৃত্তি ঘটবে? একটা ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। তবে তার ভাবনাটাই সত্যি। এই বাপ বেটি দুজনেই হিটলারের বংশধর। সন্ধ্যা তারা প্রবেশ করলো। তারা একজন মহিলা সার্ভেন্ট এসে তাদের বসার জন্য বলে গেল। বলল, নিহিতা কিছুক্ষণের মধ্যে আসছে। এই সার্ভেন্টটাকে রিদি তারা চিনে, গতকাল পরিচয় হয়েছিল, নাম ড্যানিলিয়া। কয়েক মিনিটের মাথায় সিঁড়ি দিয়ে ফোনে হেসে হেসে কথা বলতে বলতে নামলো নিহিতা। নিহিতার হাসি দেখে আবারও নিজের বুকের বাঁ পাশে হাত রাখল নিশান। তার বুকের হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছে। ওকে বাই ব্রো। কথাটা বলে কলটা রেখে দিল নিহিতা। সামনের দিকে তাকিয়ে রিদিতা রাইমার সাথে কৌশল বিনিময় করলো। নিদ্রাকেও আলতো করে জড়িয়ে ধরল। তারপর নিবিড় আর নিশান্তের দিকে তাকিয়ে বলল, সরি, আমি জানতাম না আর কেউ আসবে। না হলে গার্ডকে আগেই জানিয়ে রাখতাম। এনিওয়ে আপনারা বসুন। নিহিতা ড্যানিলিয়াকে ডেকে হালকা নাস্তার কথা বলে দিল। হৃদিতা, রাইমা তাদের বানানো কার্ডসগুলো এগিয়ে দিল। নিহিতা হাসি মুখে সেগুলো নিয়ে খুলে দেখল। ভালোই লেগেছে তার। এর আগে কেউ তাকে কার্ডস গিফট করেনি। নিদ্রা কেকটা খুলল, একটু নিহিতাকে খাইয়েও দিল। একটা সার্ভেন্ট এসে কেকটা নিয়ে গেল কেটে সার্ভ করার জন্য। তখন একটা গার্ড এসে জিজ্ঞেস করলো, গাছের চারাগুলো কি করবে? নিহিতা গাছের এতগুলো চারার কথা শুনে টাসকি খেল। নিহিতার হতভম্ব ভাব দেখে নির্জারা মুখ চেপে হাসছে নিশানের দিকে তাকিয়ে। নিশান চোখ পাকিয়ে তাকালো। নিহিতা গার্ডকে বলল, চারাগুলো রেখে দিতে। আগামীকাল নিহান সাহেব বলে দিবেন এগুলো কি করতে হবে। তখনই হৃদিতা হাসি মুখে হটপটের বক্সটা এগিয়ে দিল নিহিতার দিকে। বলল, শালিনী চৌধুরী এটা দিয়েছেন তাকে দেওয়ার জন্য। নিহিতা ওর হাসি মুখের দিকে তাকিয়ে আর মানা করতে পারল না। বক্সটা খুলে দেখল তাতে পায়েস রয়েছে। নিহিতার মুখে এবার হাসি দেখা দিল। ড্যানিলিয়া একটা চামচ এনে দিলে কয়েক চামচ খেলো সে। সহাস্যে বলল, এটা টেস্ট কিছুটা মাম্মার বানানো পায়েসের মতো। নিবিড় ভ্রুকুচকে বলল, মাম্মা? আঙ্কেল কি? নিবিড়কে কথাটা শেষ করতে দিল না নিহিতা। রাফা আফরোজ আমার মাম্মা, মিসেস রাফা সাফওয়ান আফরোজ। আশা করি বুঝতে পেরেছেন। আর আব্বু লাইফে যদি কেউ আসতো তাহলে হয়তো আমার থেকে বেশি খুশি কেউ হতো না। নিবিড় ছোট্ট করে সরি বলল। এভাবে জিজ্ঞেস করা ঠিক হয়নি তার। নিহিতা তাচ্ছিল্য সুরে বলল, আমাদের রক্তে কোনো বেইমানি নেই। আমরা খুবই কঠোরভাবে মানুষকে আগলে রাখতে জানি। চৌধুরীদের মাঝে যার এক বিন্দুও নেই। নিবিড় কিছু বলল না। নীরবে নিহিতার কথাগুলো সয়ে নিল সে। কিছু নির্মম অতীত মানুষকে সারা জীবন পোড়ায়। নিদ্রা কথার টপিক চেঞ্জ করে দিল। নিশানের কল আসে, সে উঠে চলে গেল। তারপর নিদ্রা হৃদিতা নাইমাকে নিয়ে উঠে চলে গেল বাড়িটা ঘুরে দেখতে। তারা যেতে না চাইলে নিদ্রা কিছু একটা ইশারা করলো। তার ইশারা পেয়েই নিদ্রার সাথে বাড়িটা ঘুরে দেখতে চলে গেল তারা। মূলত নিদ্রা নিবিড় আর নিহিতাকে একটু সময় একাকী ছেড়ে দিতে চাইল। সে দেখেছে নিবিড়কে অনুশোচনা অনুতাপে দগ্ধ হতে। ওরা সবাই চলে যেতেই নিহিতাও উঠে দাঁড়ালো। তখনই নিবিড় ডেকে উঠল, নিহিতা কিছু বলবেন? আই এম সরি নিহিতা, আমি সত্যি অনুতপ্ত। বুঝতে শেখার পর থেকে একটা মুহূর্তেও শান্তি অনুভব করিনি আমি। এতগুলো বছর ধরে এই অনুতাপের বোঝা বয়ে যাচ্ছি আমি। নিহিতা কিছু বলল না, শুধু একটু মৃদু হাসল। নিবিড় আবারও বলে উঠল, তোর আগমনের খবর শুনে আমরা খুবই খুশি হয়েছিলাম, কিন্তু ফুপিকে হারিয়ে সবাই যখন তোকে দোষারোপ করলো তখন আমিও। দেখ, আমি তো তখন ছোট একটা বাচ্চা ছিলাম বল। প্লিজ বোন, মাফ করে দে।
আমি আপনাকে কখনোই দোষারোপ করিনি, তবে আপনাদের বাড়ির বড়দের সত্যটা জানার পর একটু খারাপ লেগেছিল আমার, আর কিছুই না। এই জীবনে আর কিছু থাকুক আর না থাকুক, ভালোবাসার অভাব আমার নেই। পাপা, মাম্মা, ব্রো, সিস, আব্বু সবাই আছে আমার। আমি তো এটাও জানতাম না যে আমি নিহান আফরোজের মেয়ে। 12তম জন্মদিনে পাপা যদি সত্যিটা না বলতো তাহলে এটা সারা জীবনই অজানা থেকে যেত আমার। নিহিতার কথা শুনে চমকে ওর দিকে তাকিয়ে রইল নিবিড়। নিহিতা নিবিড়ের দিকে তাকিয়ে আবার বলল, আমার বার্থ সার্টিফিকেট, আইডি সব জায়গাতেই সাফান আফরোজ আর রাফা আফরোজের নাম। সত্যিটা জানার পরও আমার মনে হয়নি আমি মাতৃহারা। আমার এখনও মনে আছে, আমি তখন এই বিষয়টাকে বিশ্বাসই করিনি। পরে আস্তে আস্তে বুঝতে পারলাম এটা সত্য। আমি জানি সত্যিটা জানার পর হয়তো তোর অনেক কষ্ট হয়েছে, অভিমান হয়েছে। প্লিজ আমায় মাফ করে দে। হ্যাঁ, কষ্ট তো হয়েছে, কারণ কিছু মানুষ আমায় অভিশাপ মনে করে দূরে ঠেলে দিয়েছিল। তবে আফসোস হয়নি কখনো, কারণ আমি আমার মাম্মা পাপার কাছে আশীর্বাদ। ওই মানুষগুলো আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। জন্ম না দিয়েও সন্তানের মা বাবা হওয়া যায়, নিজের সবটুকু দিয়ে আগলে রাখা যায়। সবই আমি দেখেছি, শিখেছি তাদের থেকে। এখন বলেন, আপনাদের জন্য আমার দুঃখ পালন করা উচিত, নাকি আমার আপন মানুষদের জন্য আনন্দ অনুভব করা উচিত? সত্যি বলতে আমি আমি অনেক লাকি। তাই হয়তো এমন কিছু মানুষ আমার জীবনে আছেন যারা আমাকে নিজেদের পুরো দুনিয়া বানিয়ে নিয়েছেন। আমি বেস্ট একটা ভাই হয়ে দেখাবো। তুই শুধু একটা সুযোগ দিয়ে দেখ। আমার ব্রোয়ের কোনো সাপ্লিমেন্ট নেই, আর ব্রো বলেছে বলেই আপনি আর আমি মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছি। কথাগুলো বলে উঠে দাঁড়ালো নিহিতা। পেছন থেকে আবারও ডেকে উঠল নিবিড়। একটা বক্স এগিয়ে দিল নিহিতার দিকে, বলল, যাই হয়ে যাক না কেন, আমি জানি তুই ছোট্ট ফুপির স্মৃতিগুলো তালাশ করছিস। তারপর বক্সটার দিকে ইশারা করে বলল, এটা তোর। এটা ফুপ্পি তোর জন্য স্পেশালভাবে বানিয়েছিল। ওই দিন আমি তোর গলা থেকে খুলে রেখে দিয়েছিলাম। নিহিতা বক্সটা হাতে নিল, খুলে দেখলো ডায়মন্ডের একটা পেন্ডেন্ট, অনেকটা গোলাকৃতির। নিহিতা আলতো করে ছুঁয়ে দেখলো সেটা। এটা মনে হয় ফুপ্পি তোর জন্য স্পেশালভাবে বানিয়েছিল। আমাকে একদিন বলেছিলেন এটা যেন আমি দেখে রাখি। এটা শুধুই তোর জন্য বানানো হয়েছে, তোরই আমানত। এটা যেন কখনোই হারিয়ে না যায়। নিহিতা এটা আর একটু ভালো করে দেখলো। তবে নিবিড়ের কথাগুলো শুনে তার মনটা ভালো হয়ে গেছে। মনে হচ্ছে এক ধরনের প্রাপ্তিতে পূর্ণতা পেয়েছে সে। তার মা তার জন্য কিছু একটা রেখে গেছেন, শুধুই তার জন্য। তার মায়ের শেষ স্মৃতি, তার আমানত, আর এই আমানতটা যত্ন করে এতদিন আগলে রেখেছে নিবিড়। কথাগুলো ভাবতেই ভাবতেই নিবিড়ের দিকে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টিতে তাকালো। তারপর নিবিড়ের দিকে তাকিয়ে বলল, এতদিন ধরে আমার আম্মুর শেষ স্মৃতি আগলে রাখার জন্য ধন্যবাদ। আমার আমানতটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই কৃতজ্ঞতা বোধ থেকেই না হয় আমায় ভাই হওয়ার দায়িত্ব পালন করার একটা সুযোগ দিস। আমি একজন দায়িত্ববান বড় ভাই হয়ে দেখাবো। নিহিতা উত্তরে কিছু বলল না, একটু মুচকি হাসল সে। তখনই সেখানে নিশান এসে উপস্থিত হলো। বলল, এত কিসের সলা পরামর্শ চলছে? হ্যাঁ, নিবিড় উত্তর দিল, তোকে কেন বলতে হবে? তখনই ড্যানিয়েল নিয়ে এসে সেখানে উপস্থিত হলো। জিজ্ঞেস করলো, নিহান সাহেবের জন্য স্যুপটা তৈরি করে ফেলেছে সে। এটা কি হটপটে রেখে দিবে, নাকি নিহান সাহেবকে ডেকে খাওয়ার জন্য বলবো? নিহিতা উত্তর দিল, হটপটে রেখে দাও। এখন আব্বুকে ডাকার কোনো দরকার নেই। সন্ধ্যা থেকে আব্বুর মাইগ্রেনের ব্যথাটা বেড়ে গেছে। ডাক্তার জেমস একটু আগে চেক আপ করে গেছেন। এখন ডাকার দরকার নেই। হঠাৎ ঘুম ভেঙে গেলে মাথা ব্যথাটা আরও বেড়ে যেতে পারে। ড্যানেলিয়া তার কথা সম্মতি জানালো। নিহিতা আবার বলে উঠল, আকবর দাদুদের খাবার তাদের রুমে পাঠিয়ে দিও। লতা দাদুর হাঁটুর ব্যথাটা বেড়ে গেছে, আর কাল কিছু টেস্ট করার জন্য হসপিটালে নিয়ে যেতে হবে। ড্যানিলিয়া চলে যেতেই নিহিতা নিবিড় নিশানের দিকে তাকালো। নিবিড় ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেলে সেখানে শুধু নিহিতা আর নিশান থেকে গেল। নিহিতা নিশানকে কিছু না বলে সামনের দিকে যেতে চাইল। নিশান বলে উঠল, তোমার গাছ পছন্দ? মানে সন্ধ্যা মালতী ফুল পছন্দ তোমার? কিসের সন্ধ্যা মালতী? আজ যে চারা গাছগুলো আনলাম ওইগুলো আপনি এনেছেন? গিফট? গাছ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। আব্বুর এগুলোতে আগ্রহ অনেক বেশি, খুশি হবেন তিনি। সবগুলো কি একই প্রজাতির? হ্যাঁ, নিহিতা বিড়বিড় করে আপন মনে বলল, এতগুলো গাছ কেউ গিফট করে, তা আবার একই প্রজাতির? এখানে কি মানব কল্যাণ কর্মসূচি পালন হচ্ছে নাকি? আজব, চৌধুরীদের সবারই কম বেশি মাথার সমস্যা আছে মনে হচ্ছে। খাবার টেবিল হরেক রকম খাবার দিয়ে সাজানো, সবগুলি মিডিয়াম ঝাল দিয়ে রান্না করা বাঙালি খাবার। নিহিতা ঝাল একদমই সহ্য করতে পারে না, মিডিয়াম ঝালটাও খেতে পারে না সে। তাই শেফ আলাদাভাবে ওর জন্য কয়েক পদ রান্না করেছে। খাবার খাওয়ার সময় টুকটাক কথাবার্তা চলছে। নিহিতা শুধু হু হা করে গেল। কথার মাঝখানে সে জানালো বিড়িতে 7-8 মাস থাকবে সে। খাবার শেষে ড্রয়িং রুমে আড্ডা চলল অনেকক্ষণ। এক পর্যায়ে নিদ্রা বলে উঠল, তুমি আমাকে আপু কিংবা নিদ্রাপু বলে ডাকতে পারো। নিবিড় ভাইয়াকে বড় ভাইয়া ভাইয়া ডাকতে পারো। আর নিশানের দিকে ইশারা করে বলল, ওকে দাভাই বলে ডাকি আমরা, তুমিও দাভাই বলে ডেকো। সাথে সাথে চিৎকার করে উঠল নিশান, বলে উঠল, না,
তার কোনো দরকার নেই। আমার আর কোনো বোনের দরকার নেই, কোনো দরকার নেই। নিশানের এমন আচরণে অসন্তুষ্ট হলো উপস্থিত সকলে। নিবিড় চোখ পাকিয়ে তাকালো নিশানের দিকে, কিন্তু নিশান ভাবলেশীন, যেন কিছুই ঘটেনি এখানে। নিশান বিড়বিড় করে বলল, হতে যাচ্ছিস সাইয়া, সবাই মিলে আমাকে বানাতে চাচ্ছে ভাইয়া। ফুপির গাছ পছন্দ ছিল তাই ভাবলাম চারা গাছ গিফট করি। এখন দেখি মহারানী এই বিষয়ে কোনো ইন্টারেস্টই নেই। তবে চিন্তার কিছু নেই, শ্বশুরমশাই যদি পটে যান তাহলেও চলবে। নিশানের দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল নিহিতা, মনে মনে বলল, বোনের দরকার নেই, আমি ভাই বলে ডাকলে তো। ম্যানারলেস লোক একটা, একটু আগেও তুমি করে কথা বলেছে। তখনই রাবেয়ার ডাকে তার দিকে তাকালো নিহিতা। রাবেয়া জিজ্ঞেস করলো, নিহিতা আফা, আপনার রাজপুত্তর মতন ভাইটা আবার কবে আইব? রেহান ব্রোর কথা বলছো? ব্রো আসবে কয়দিন পর, একটু বিজি আছে এখন। কেন? মুই হের উফরে খেরাস খাইছি। কথাটা বলে মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে এলো রাবেয়া। নিহিতা বলল, সরি, তোমার কথা বুঝতে পারিনি আমি। তখন রিদিতা মুচকে হেসে বলল, আপু, ও বলতে চেয়েছে তোমার ভাইয়ার উপর ক্রাশ খেয়েছে, তবে তোমার ভাইয়া কিন্তু ক্রাশ খাওয়ার মতো সুন্দর। রিদিতার বলা কথাটা শুনে হো করে হেসে উঠল সে। বলল, এত ক্রাশ খেয়ে লাভ নেই, আমার ব্রো অলরেডি বুকড, কারো প্রতি ভীষণভাবে অবসেসড। ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, কিছু কারণবশত কবুলটা বলা বাকি রয়ে গেছে। নিহিতার কথা শুনে রাবেয়ার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। হেলাল রাবেয়ার দিকে তাকে কিছু একটা ইশারা করলো। রাবেয়া পাল্টা ভেঙচি কাটলো। বর্তমান। রেহানের ডাকে ধ্যান ভাঙল নিহিতার। রেহানের ডাকে তার দিকে তাকালো সে। রেহান বলল, এতক্ষণ ধরে কি ভাবছিস বলতো? সেই কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না? নিহিতা উত্তর দিল, না তেমন কিছু না। কিছু বলবে? সিট বেল্টটা ভালো করে বেঁধে নে, কিছুক্ষণের মধ্যে প্লেন ল্যান্ড করবে। ও হ্যাঁ, সরি, আমি খেয়াল করিনি। কথাগুলো বলে সিট বেল্টটা ভালোভাবে বেঁধে নিল নিহিতা। রেহান নিহিতার এমন অন্যমনস্ক চাউনি দেখে কিছু বলল না, ভাবলো হয়তো টেনশন আছে সে। অনেক বড় একটা কাজের সমাপ্তি ঘটতে চলেছে খুব শীঘ্রই। কী ঘটবে কে জানে, কেমন হবে এর সমাপ্তি।